গতকালকে আমরা 789 পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম। আজকে অ্যাপটস আলসার দিয়ে আমরা পড়া শুরু করব। অ্যাপটস আলসার বিগত এফসিপিএস এ একবার আসছিল। এখান থেকে এমসিকিউ আসছিল। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। গত ২-৩ সেশনে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে নাই। সো এই পৃষ্ঠা থেকে আপনারা প্রশ্ন পাইতে পারেন এবার। এরপর দেখেন অ্যাপটস আলসার কি? অ্যাপটস আলসার is superficial and painful. অ্যাপটস আলসার usually superficial and painful এবং occurs in any part of the mouth. মাউথের যেকোনো পাশে হয়। আর এটা কাদের ক্ষেত্রে কমন? ইউজুয়ালি হচ্ছে উইমেনদের ক্ষেত্রে কমন প্রায়র টু মেনস্ট্রুয়েশন অর্থাৎ মেনস্ট্রুয়েশনের আগে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে অ্যাপটস আলসার হতে পারে। ইউজুয়ালি বায়োপসি লাগে না। বায়োপসি ইজ অকেশনালি নেসেসারি, নট অলওয়েজ, অকেশনালি। তো ম্যানেজমেন্ট কি আমরা টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড দিই। আমরা অনেক সময় হচ্ছে স্টেরয়েড একটা ট্যাবলেট ভেঙে হচ্ছে পেস্টের মতো করে ওরাল আলসার বা অ্যাপটস আলসার ওখানে লাগাই দিই। এরপর দেখেন কোলিন স্যালিসাইলেট ইউজ করা যেতে পারে, স্যালিসাইলেট জেল। এছাড়া হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক মাউথ ওয়াশ ইউজ করতে পারি আমরা। আর যদি খুবই সিভিয়ার অ্যাপটস আলসার হয়, রিকারেন্ট অ্যাপটস আলসার হয়, সেক্ষেত্রে ওরাল গ্লুকোকর্টিকয়েড দেওয়া লাগতে পারে। কখন দিব ওরাল গ্লুকোকর্টিকয়েড? ভেরি সিভিয়ার এন্ড রিকারেন্ট অ্যাপটস আলসার। এরপর দেখেন কজ অফ ওরাল আলসার। কজ অফ ওরাল আলসার খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলো একটু মুছে দিচ্ছি। দেখেন ইডিওপ্যাথিক কারণে হইতে পারে, কোনো কারণ ছাড়াই। এছাড়া হচ্ছে আপনার প্রি মেনস্ট্রুয়াল উইমেনদের আমরা বলছি যে মেনস্ট্রুয়েশন আগে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার ওরাল আলসার হইতে পারে। এছাড়া ইনফেকটিভ কিছু কজ আছে, যেমন ওরাল ক্যান্ডিডিয়াসিস যদি হয়। ভাইরাল কজের মধ্যে হারপিস সিমপ্লেক্স, ইউজুয়ালি হারপিস সিমপ্লেক্স যেটা 1 সেটা আমরা বলছি যে হচ্ছে ইউজুয়ালি আম্বিলিকাসের উপরে ইনফেকশন করে, আর হারপিস সিমপ্লেক্স 2 ইউজুয়ালি আম্বিলিকাসের নিচে ইনফেকশন করে। তো যদিও উল্টা ঘটনাও ঘটতে পারে, তবে ইউজুয়ালি আম্বিলিকাসের উপরে হারপিস সিমপ্লেক্স 1 ইনফেকশন করে। এছাড়া এইচআইভি তে আপনার ওরাল আলসার হইতে পারে। ব্যাকটেরিয়াল কিছু কজ যেমন হচ্ছে সিফিলিস। সিফিলিস ইউজুয়ালি জেনিটাল আলসার করে, কিন্তু ওরাল আলসারও হইতে পারে। এরপর দেখেন টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসে ওরাল আলসার হতে পারে। এরপর দেখেন জিআইটির কিছু ডিজিজ যেমন ক্রোনস ডিজিজ। ক্রোনস ডিজিজে আমরা জানি যে মাউথ টু অ্যানাস যেকোনো জায়গায় হচ্ছে আপনার লেশন হইতে পারে। তো এটা ওরাল আলসার করে ক্রোনস ডিজিজে। এছাড়া সিলিয়াক ডিজিজেও ওরাল আলসার হইতে পারে। ডার্মাটোলজিক্যাল কিছু কন্ডিশন আপনারা পড়ে আসছেন, মিউকোসাকে ইনভলভ করে কোন ডিজিজ। লাইকেন প্লানাস ইমিউনোবুলাস ডিজিজ যেমন বুলাস পেম্পিকয়েড, পেম্পিকাস ভালগারিস এইসব কন্ডিশন। এছাড়া ডার্মাটাইটিস হার্মেটিফর্মিস, ইরাইথিমা মাল্টিফর্মি। ইরাইথিমা মাল্টিফর্মি আপনারা পড়ছেন, এখানে টার্গেট লেশন পাওয়া যায়। কি ধরনের লেশন পাওয়া যায়? টার্গেট লেশন পাওয়া যায়। ইরাইথিমা মাল্টিফর্মিতে টার্গেট লেশন পাওয়া যায়। এছাড়া ড্রাগ কজ গুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন নিকোরান্ডিল, অ্যানাসিড, মেথোট্রেক্সেট আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইউজ করি। এছাড়া পেনিসিলামাইন উইলসন ডিজিজে ইউজ করি, এটা একটা কপার বাইন্ডিং ড্রাগ। এছাড়া লোসার্টান, এআরবি এবং অ্যাসি ইনহিবিটর, এগুলো হচ্ছে আপনার ওরাল আলসারের জন্য দায়ী। এছাড়া অ্যান্টি ক্যান্সার ড্রাগস, সাইটোটক্সিক ড্রাগ, এগুলো ওরাল আলসার করতে পারে। আর একটা হচ্ছে ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট হিসেবে স্টিভেন জনসন সিনড্রোম হয়, তখনও ওরাল আলসার হতে পারে। এরপর দেখেন সিস্টেমিক ডিজিজের মধ্যে এসএলই। এসএলই আমরা কখন চিন্তা করি? যখন একটা হচ্ছে ফিমেল পেশেন্ট, তার হচ্ছে অ্যালোপেশিয়ার হিস্ট্রি আছে, চুল পড়ে যাচ্ছে, তার হচ্ছে জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস এর যদি হিস্ট্রি থাকে, তার হচ্ছে ফটোসেনসিটিভিটি থাকে, এইসব কন্ডিশন এবং ওরাল আলসার যদি থাকে সাথে, তখন আমরা হচ্ছে এসএলই চিন্তা করি। লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে। তো এরকম সিনারিও থাকলে আমরা এসএলই চিন্তা করি ইউজুয়ালি। ওরাল আলসার, হেয়ার থিনিং, চুল পাতলা হয়ে যাচ্ছে, আর্থ্রাইটিস আছে, জয়েন্টে পেইন আছে, লিম্ফ্যাডেনোপ্যাথি আছে। এইসব কন্ডিশন দেখলে আমরা চিন্তা করি যে এটা এসএলই। এরপর দেখেন ব্যাচের ডিজিজ। ব্যাচের ডিজিজের ক্ষেত্রে মনে রাখবেন ওরাল আলসার হয়, এখানে জেনিটাল আলসার হয়। ওরাল আলসার, জেনিটাল আলসার হয় এবং আইতে কিছু প্রবলেম হয়। তাহলে ওরাল আলসার, জেনিটাল আলসার এবং আইতে কিছু প্রবলেম হয় ব্যাচের ডিজিজ। এছাড়া নিউপ্লাসিয়া যেমন ওরাল যদি কার্সিনোমা হয়, লিউকেমিয়া, ক্যাপোসি সার্কোমা, এইসব কন্ডিশনে ওরাল আলসার হয়। ক্যাপোসি সার্কোমা আপনার হচ্ছে এটা কি হিউম্যান হারপিস 8 দ্বারা হয়, ক্যাপোসি সার্কোমা। এইসব কন্ডিশন গুলো আপনারা পড়বেন এমসিকিউ এর জন্য। ওরাল আলসার এটা ইনফিনিটি স্টার কজ অফ ওরাল আলসার। এরপর দেখেন ওরাল ক্যান্সারের ক্ষেত্রে স্কোমাস কার্সিনোমা অফ দ্য ওরাল ক্যাভিটি ইজ কমন। তাহলে হচ্ছে স্কোমাস কার্সিনোমা অফ দ্য ওরাল ক্যাভিটি ইজ কমন ওয়ার্ল্ড ওয়াইড। এরপর দেখেন কেন হতে পারে? পোর ডায়েট, অ্যালকোহল এক্সেস, স্মোকিং অর টোবাকো চুইং আর ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর, এগুলো হচ্ছে দায়ী। এবং ভাইরাসের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 এন্ড 18, এই দুটো অনকোজেনিক ভাইরাস, এগুলো হচ্ছে ওরাল ক্যান্সারের জন্য দায়ী।
কাদের হয় ইউজুয়ালি? যারা হচ্ছে আপনার পান সুপারি খায় এদের ক্ষেত্রে হচ্ছে ওরাল ক্যান্সার হওয়ার চান্স বেশি। এই যে বক্সটা এটা ইনফিনিটি স্টার সিম্পটমস এন্ড সাইন অফ ওরাল ক্যান্সার। সলিটারি আলসার যদি থাকে, সিঙ্গেল কোন একটা আলসার উইথআউট প্রিসিপিটেন্ট, কোন লোকাল ট্রমা হয় নাই। আপনি ওরাল আলসার হইছে, সলিটারি লেশন হইছে। সলিটারি হোয়াইট প্যাচ যদি হচ্ছে সাদা প্যাচ হয়, লিউকোপ্লাকিয়া হয়, দ্যাট ফেইলস টু ওয়াইপ আপ, মানে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে এটা আম যাচ্ছে না। এরপর দেখেন সলিটারি রেড প্যাচ। তাহলে সলিটারি রেড প্যাচ, সলিটারি হোয়াইট প্যাচ, সলিটারি আলসার উইথআউট প্রিসিপিটেন্ট, এগুলো কন্ডিশন যদি থাকে এগুলো হচ্ছে ওরাল ক্যান্সারের সিম্পটমস। এছাড়া ফিক্সড লামটা হচ্ছে ফিক্সড। এছাড়া লিপ নামনেস ইন অ্যাবসেন্স অফ ট্রমা অর ইনফেকশন, কোনো ট্রমা হয় না, আঘাত পায় নাই, কোনো ইনফেকশন হয় নাই, কিন্তু লিপ নামনেস অর্থাৎ লিপে হচ্ছে অবশ হয়ে গেছে। ট্রিসমাস, ট্রিসমাস যদি হয়, ডিফিকাল্টি ইন ওপেনিং মাউথ যদি হয়, এছাড়া সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি, এই সবগুলো হচ্ছে ওরাল ক্যান্সারের সাইন সিম্পটমস। ঠিক আছে? এগুলো ইম্পোর্টেন্ট। তো এখন ওরাল ক্যান্সারের যদি হচ্ছে আপনি সাসপেক্ট করেন তাহলে এটা কনফার্ম করতে হলে অবশ্যই আপনাকে বায়োপসি করতে হবে। বায়োপসি করে আপনাকে কনফার্ম করতে হবে। আমরা জানি যে কোনো কার্সিনোমা বায়োপসি করে কনফার্ম করি ইউজুয়ালি আমরা। এরপর দেখেন ক্যান্ডিডিয়াসিস, এখানেও এফসিপিএস এখান থেকেও প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আসছিল। ক্যান্ডিডিয়াসিস এর মধ্যে হচ্ছে ক্যান্ডিডা যে অ্যালবিক্যান্স, এটা ইউজুয়ালি হচ্ছে আপনার নরমাল পারসনদের হচ্ছে মাউথে কমেন্সাল হিসেবে, নরমাল মাউথ কমেন্সাল হিসেবে থাকে। এই ক্যান্ডিডিয়াসিসটা কাদের ক্ষেত্রে কমন? হ্যাঁ, ক্যান্ডিডিয়াসিসটা হচ্ছে ইউজুয়ালি নরমাল পারসনদের হয় না, যখন ইমিউনো কম্প্রোমাইজড হয় তখন হচ্ছে ক্যান্ডিডিয়াসিসটা হয়। অপরচুনিস্টিক ইনফেকশন করে। বেবিস, বাচ্চাদের ক্ষেত্রে ডেভিয়েলেটেড পেশেন্ট, তারপর হচ্ছে পিপল রিসিভিং গ্লুকোকর্টিকয়েড, আমরা জানি যে গ্লুকোকর্টিকয়েড ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এগুলো খাইলে তখন হচ্ছে ইমিউনিটি কমে যায়, সাপ্রেস থাকে, যে কারণে হচ্ছে আপনার ক্যান্ডিডিয়া দিয়ে ইনফেকশন হয়। এছাড়া অ্যান্টিবায়োটিক থেরাপি, সেক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিস হইতে পারে। এছাড়া ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন যেমন হচ্ছে ডায়াবেটিস বা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ আদার কন্ডিশন গুলোতে হয়। কেউ যদি সাইটোটক্সিক থেরাপি মধ্যে থাকে, তারপর হচ্ছে দোজ উইথ এইচআইভি ইনফেকশন, এতে ইমিউনোসাপ্রেশন থাকে, এইসব কন্ডিশন হচ্ছে ক্যান্ডিডিয়াসিস হওয়ার চান্স বেশি। এই কজ গুলো খুবই ইম্পর্টেন্ট। কাদের ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিস, কাদের ক্ষেত্রে কমন। এরপর দেখেন ক্যান্ডিডিয়াসিসে কি হবে? হোয়াইট পেস্ট পাওয়া যায়। হোয়াইট পেস্ট আর সিন অন দ্য টাং, টাঙে হচ্ছে হোয়াইট পেস্ট দেখা যাবে। এন্ড বাক্কাল মিউকোসাতে হোয়াইট পেস্ট পাওয়া যাবে ক্যান্ডিডিয়াসিসে। ওডাইনোফেজিয়া অর ডিসফেজিয়া সাজেস্ট ফেরেঞ্জিয়াল এন্ড ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। যদি ডুগ গিলতে সমস্যা হয়, ওডাইনোফেজিয়া বা ডিসফেজিয়া পেইন যদি হয়, সেক্ষেত্রে ফেরেঞ্জিয়াল এন্ড ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস চিন্তা করতে হবে। তো ওরাল থ্রাশ, এটাকে থ্রাশও বলা হয়। ওরাল থ্রাশ ইজ ট্রিটেড বাই নিস্টাটিন অর অ্যাম্ফোটেরিসিন সাসপেনশন অর লজেন্স। আমরা যে নিস্টেট ড্রপ দিই, এছাড়া অ্যাম্ফোটেরিসিন সাসপেনশন দিয়েও ট্রিটমেন্ট করা যায়। যদি রেসিস্ট্যান্ট হয়, এগুলো দিয়ে যদি ট্রিটমেন্টে না যায়, ইমিউনোসাপ্রেস পেশেন্ট, সেক্ষেত্রে আমরা ওরাল ফ্লোকোনাজল দিতে পারি। ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওরাল ফ্লোকোনাজল দিতে পারি। এগুলো হচ্ছে এফসিপিএস এ আসা হচ্ছে আপনার লাইন, এগুলো আসছে প্রিভিয়াস এফসিপিএস এ, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন প্যারোটাইটিস। প্যারোটাইটিস হচ্ছে কি জিনিস? প্যারোটিড গ্ল্যান্ডের হচ্ছে ইনফ্লামেশন। প্যারোটাইটিস ইজ কজড বাই ভাইরাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশন। মামস কজেস এ সেলফ লিমিটিং অ্যাকিউট প্যারোটাইটিস। তাহলে মামস যে হচ্ছে প্যারোটাইটিসটা হয়, সেটা সেলফ লিমিটিং, আপনি ভালো হয়ে যায়। তো ইউজুয়ালি আমরা যে প্যারোটাইটিস এর কথা বলি, প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং, ইউজুয়ালি মামস দ্বারাই হয়, ভাইরাল দ্বারা। কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা কখন হয়? ব্যাকটেরিয়াল প্যারোটাইটিস ইউজুয়ালি অকার্স অ্যাজ এ কমপ্লিকেশন অফ মেজর সার্জারি। তাহলে মেজর সার্জারি কমপ্লিকেশন হিসেবে ব্যাকটেরিয়াল প্যারোটাইটিস হতে পারে। Patient present with painful parotid swelling and this can be complicated by abscess formation. Abscess formation ও হতে পারে। তো সার্জারির পরে কেন হচ্ছে ব্যাকটেরিয়াল প্যারোটাইটিস ডেভেলপ করে? যদি ডিহাইড্রেশন, পুয়ার ওরাল হাইজিন, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে হতে পারে। তখন আমরা ট্রিটমেন্ট কি দিব? যদি ব্যাকটেরিয়াল কজ হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। উইথ সার্জিক্যাল ড্রেনেজ ইজ নেসেসারি ফর অ্যাবসেস। যদি অ্যাবসেস ফর্মেশন হয়, সেক্ষেত্রে আপনার সার্জিক্যাল ড্রেনেজ করা লাগবে। ইউজুয়ালি মোস্ট কমনলি হচ্ছে মামস দ্বারা হয় ইনফেকশন। এছাড়া ব্যাকটেরিয়াল হতে পারে, পোস্ট অপারেটিভ ইনফেকশন, পোস্ট অপারেটিভ হতে পারে। এছাড়া ক্যালকুলাই হলে সেক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ড সোয়েলিং হতে পারে। কজ অফ স্যালাইভারি গ্ল্যান্ড সোয়েলিং আসতে পারে। তো এরপর দেখেন শগ্রেন সিনড্রোম। শগ্রেন সিনড্রোমে হচ্ছে আপনার স্যালাইভারি গ্ল্যান্ড সোয়েলিং হয়। সার্কোইডোসিসে হতে পারে। এছাড়া টিউমারের মধ্যে মোস্ট কমনলি হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা। তো প্লিওমরফিক অ্যাডেনোমাতে আপনার স্যালাইভারি গ্ল্যান্ড সোয়েলিং হতে পারে।
মিকুইপিডার্মর টিউমার, ম্যালিগন্যান্ট কার্সিনোমা হতে পারে, প্যারোটিড গ্ল্যান্ডে কার্সিনোমা হলে হতে পারে। এরপর দেখেন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটাকে আমরা জার্ড বলি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ খুবই ইম্পর্টেন্ট এফসিপিএস এর জন্য। এখান থেকে হচ্ছে প্রিভিয়াসলি প্রশ্ন আসছে, বিশেষ করে হচ্ছে এই ছবিটা থেকে প্রশ্ন আসছিল যে ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট অফ জার্ড ডেভেলপমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর কি কি আছে। তো জার্ডটা আমাদের কম বেশি সবারই পরিচিত একটা ডিজিজ। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স রেজাল্টিং ইন হার্ট বার্ন এফেক্টিং 30% অফ দ্য জেনারেল পপুলেশন। ইউজুয়ালি হচ্ছে এটা আমাদের কম বেশি সবারই জার্ড হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়, জার্ডের পেশেন্ট গুলো ইউজুয়ালি হার্ট বার্ন নিয়ে প্রেজেন্ট করে। তো এখানে কি হয়, রিফ্লাক্স ইউজুয়ালি হচ্ছে নরমাল পার্সনদেরও হতে পারে অকেশনালি। Reflux is normally followed by esophageal peristaltic wave that is efficiently clear the gullet alkaline saliva, neutralizes the residual acid and symptoms do not occur. Normally হচ্ছে আপনার খাবারটা হচ্ছে অ্যাসিডটা নিউট্রালাইজ হয় অ্যালকালাইন সালাইভা দ্বারা, ইউজুয়ালি এই প্রবলেমটা হয় না। Gastroesophageal reflux disease develops when esophageal mucosa is exposed to gastroduodenal content of prolonged period of time. কখন ডেভেলপ করে, অনেকক্ষণ ধরে যদি হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সাবস্টেন্স গুলো হচ্ছে ইসোফেজিয়াল মিউকোসাকে হচ্ছে ইরিটেট করে, তখন হচ্ছে জার্ড ডেভেলপ করে। এরপর দেখেন অনেকের ক্ষেত্রে আবার ইসোফেজাইটিস ডেভেলপ করে, অনেকের ক্ষেত্রে কি ডেভেলপ করে, ইসোফেজাইটিস ডেভেলপ করে। তো এখন কি হয়, অ্যাবনরমালিটি অফ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, এখানে কি কারণে হচ্ছে জার্ড হইতে পারে, এই ছবিটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখেন একটা হচ্ছে ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে গেলে উপরের দিকে চলে যায়, তখন হইতে পারে জার্ড। এটারা হচ্ছে ডিক্রিজড গ্যাস্ট্রিক এমটিং, যদি গ্যাস্ট্রিক খাবারগুলো যদি হচ্ছে আপনার এমটিং না হয়, স্টোমাক থেকে হচ্ছে ডিউডেনামে না যায় উপরের দিকে হচ্ছে, তখন রিফ্লাক্স হইতে পারে। এছাড়া হাইটাস হার্নিয়া একটা খুবই কমন কজ জার্ডের, হাইটাস হার্নিয়া তো হইতে পারে। এছাড়া ওবেস পার্সনদের হইতে পারে। ডায়েটারি কিছু ফ্যাক্টর আছে, যারা হচ্ছে চকলেট, কফি, হ্যাঁ এগুলো বেশি খায়, ক্যাফেন টাইপ ফুড খায়, তখন এদের হইতে পারে। এছাড়া দেখেন ডিফেক্টিভ ইসোফেজিয়াল ক্লিয়ারেন্স, এটাই বেশি ইম্পর্টেন্ট কজ। ডিফেক্টিভ ইসোফেজিয়াল ক্লিয়ারেন্স যদি ঠিকমতো হচ্ছে ক্লিয়ারেন্স না হয়, সেক্ষেত্রে ইসোফেজিয়াল ক্লিয়ারেন্স না হলে হইতে পারে। এরপর দেখেন অ্যাবনর্মাল লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, যদি একটা ফ্যাক্টর যদি মোস্ট কমন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে, তাহলে হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের যে অ্যাবনর্মালিটি, এটা ইম্পর্টেন্ট। রিডিউসড টোন এন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিল্যাক্সেশন, তাহলে হচ্ছে যদি টোন রিডিউসড হয় বা হচ্ছে ঠিক ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিল্যাক্সেশন হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে, তখন আপনার জার্ড হতে পারে। তাহলে এখানে দেখেন অ্যাবনর্মালিটি অফ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, তাহলে এখানে যদি মোস্ট ইম্পর্টেন্ট বা হচ্ছে ফ্যাক্টর বলেন, এটা অ্যাবনর্মাল লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখেন অ্যাবনর্মালিটিস অফ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, কি বলছে দেখেন, ইউজুয়ালি tonically contracted under normal circumstances, relaxing only during swallowing, অর্থাৎ যখন আপনি ডুব গিলবেন তখনই হচ্ছে ইসোফেজিয়াল স্ফিংটারটা ওপেন হবে, যাতে খাবারটা স্টোমাকের মধ্যে যায়। এরপরে খাবারটা যখন স্টোমাকে চলে গেছে, তারপর হচ্ছে ইসোফেজিয়াল স্ফিংটারটা ক্লোজ হয়ে যাবে। যদি কোনো কারণে ওপেন থাকে, তাহলে তো খাবারটা আবার ব্যাক করবে ইসোফেগাসে, তখন ইসোফেগাসে তো আপনার অ্যাসিডের নিউট্রালাইজ করার কিছু নাই, তখন হচ্ছে ইউজুয়ালি আপনার কি হয়, তখন জার্ড ডেভেলপ করে। এরপর দেখেন হাইটাস হার্নিয়া হচ্ছে জার্ডের একটা অন্যতম কারণ। এখানে ইম্পর্টেন্ট আর কিছু নাই, এগুলো আমরা বলে ফেলছি। ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার, এখানে আরেকটা কজ দেখেন, প্রেগন্যান্সিতে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়, এছাড়া ওবেসিটিতে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়, এগুলোতে জার্ড হইতে পারে। এবং আপনার খাবার দাবার যেমন হচ্ছে ডায়েটারি ফ্যাট, যদি বেশি ফ্যাট খান, চকলেট, অ্যালকোহল, টি, কফি, হ্যাঁ এগুলো খাইলে কি হয়, রিল্যাক্স দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটাকে হচ্ছে এইসব খাবার দাবার হচ্ছে রিল্যাক্স করে, যার ফলে হচ্ছে আপনার জার্ডের ফিচার গুলো হতে পারে। এরপর দেখেন ক্লিনিক্যাল ফিচার্স, জার্ডের পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে। জার্ডের পেশেন্ট হচ্ছে মেজর সিমটমস আর হার্টবার্ন নিয়ে আসবে, রিগার্জিটেশন খাবার দাবার হচ্ছে রিগার্জিটেট হবে, তাহলে বুকে জ্বালা পোড়া এবং রিগার্জিটেশন নিয়ে আসবে। এবং এটা কখন বেড়ে যায়, প্রভোকড বাই ব্যান্ডিং, যখন হচ্ছে নিচের দিকে হেলে পড়ে তখন, অথবা স্ট্রেনিং, অথবা লাইং ডাউন, তাহলে শুয়ে পড়লে অনেক সময় দেখা যাচ্ছে খাওয়ার পর আমরা শুয়ে পড়ি, অথবা হচ্ছে খাওয়ার পর অনেকে হচ্ছে নামাজ পড়ে, তো এইসব কন্ডিশনে হচ্ছে আপনার জার্ডটা অ্যাগ্রাভেট করতে পারে।
এবং আরেকটা ফিচার দেখেন ওয়াটার ব্রাশ কি জিনিস which is salivation due to reflex salivary gland stimulation as acid enters the gullet and is often present। তাহলে ওয়াটার ব্রাশটা হচ্ছে এক্সেসিভ স্যালাইভেশন হবে। তাহলে পেশেন্ট ইউজুয়ালি ওভারওয়েট হয়। তারপর হচ্ছে সাম পেশেন্ট who can at night by choking as reflux fluid। এবং আর কি ফিচার থাকতে পারে? পেশেন্টের ওডাইনোফেজিয়া, ডিসফেজিয়া এগুলো ডেভেলপ করতে পারে। অ্যাটিপিক্যাল চেস্ট পেইন থাকতে পারে পেশেন্টের। তারপর হচ্ছে কেন হয় এটা? ইসোফেজিয়াল স্পাজম হয়। ইসোফেজিয়াল স্পাজম হওয়ার কারণে আপনার চেস্ট পেইন হইতে পারে। আদার্স কজের মধ্যে হোর্সনেস অফ ভয়েস, অ্যাসিড ল্যারিঞ্জাইটিস হইতে পারে। ল্যারিঞ্জিয়াল হচ্ছে ইনফ্লামেশন হয়ে হোর্সনেস হইতে পারে। তাহলে অ্যাটিপিক্যাল ফিচার গুলো খুবই ইম্পর্টেন্ট। জার্ডের ফিচার গুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন রিকারেন্ট চেস্ট ইনফেকশন হইতে পারে। তাহলে জার্ডের একটা পেশেন্টের রিকারেন্ট চেস্ট ইনফেকশন হইতে পারে। ক্রনিক কাফ হইতে পারে। আমরা বলছি যে আপনি একটা পেশেন্টের দীর্ঘদিন ধরে কাফ, তার হচ্ছে অ্যাজমা চিকিৎসা করতেছেন, এছাড়া হচ্ছে বিভিন্ন সিরাপ দিচ্ছেন, কোনো কিছুতে কাজ হচ্ছে না। এটা হইতে পারে আপনাকে জার্ডটা তখন ইভালুয়েট করতে হবে ক্রনিক কাফের একটা কজ হিসেবে। এবং জার্ডের কারণে হচ্ছে আপনার অ্যাজমাও হতে পারে। তাইলে এই যে ফিচার গুলো অ্যাজমা, ক্রনিক কাফ, রিকারেন্ট চেস্ট ইনফেকশন, হোর্সনেস এগুলো অ্যাটিপিক্যাল কিছু হচ্ছে ফিচার যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন কমপ্লিকেশনের মধ্যে জার্ডের কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে? তাইলে অ্যাসিড যখন গ্যাস্ট্রিক অ্যাসিডটা যখন ইসোফেগাসে হচ্ছে এক্সপোজড হবে তখন ইসোফেজাইটিস ডেভেলপ করতে পারে। ব্যারটস ইসোফেগাস ডেভেলপ করতে পারে। এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। ব্যারটস ইসোফেগাস একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। ইউজুয়ালি আমরা জানি লোয়ার ইসোফেগাসে কি থাকে? নরমাল হচ্ছে লাইনিং থাকে, নরমাল স্কোমাস লাইনিং থাকে। এবং এটা হচ্ছে ব্যারটস ইসোফেগাস যখন হয় তখন হচ্ছে কলামনার মিউকোসা দ্বারা রিপ্লেসড হয়। এটা হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া হয়। তাহলে ব্যারটস ইসোফেগাসে হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া হয়। এবং এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। এখান থেকে ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে। তাহলে বি দিয়ে হচ্ছে ব্যারটস ইসোফেগাস, সি দিয়ে হচ্ছে কলামনার লাইনিং দ্বারা হচ্ছে রিপ্লেসড হয়। তাহলে বিসি আমি এভাবে মনে রাখি। ব্যারটস ইসোফেগাসে হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া হয়, অর্থাৎ স্কোয়ামাস সেল গুলো হচ্ছে কি হয়? কলামনার হচ্ছে লাইনিং দ্বারা রিপ্লেসড হয়। এরপর দেখেন ইম্পর্টেন্ট যেটা ফিচার, এই যে ব্যারটস ইসোফেগাসের পেশেন্ট এগুলো আমরা বলছি যে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। এখান থেকে ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ার চান্স 40 থেকে 120 গুণ বেড়ে যায়। কাদের বেশি হয় ব্যারটস ইসোফেগাস? ইউজুয়ালি মেল পারসনদের বেশি হয় এন্ড উইকলি অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং বাট নট অ্যালকোহল ইনটেক। তাহলে ব্যারটস ইসোফেগাস ডেভেলপমেন্টের সাথে অ্যালকোহল ইনটেকটা অ্যাসোসিয়েটেড নয়। এরপর দেখেন এই জায়গায় এখন ক্যান্সার ডেভেলপমেন্টের ক্ষেত্রে টিউমার সাপ্রেশন যে প্রোটিন গুলো টিউমারকে যেসব প্রোটিন সাপ্রেস করে রাখে সেই প্রোটিন গুলোর ইনঅ্যাক্টিভেশন হলে সেই ক্ষেত্রে হইতে পারে। অ্যাক্টিভেট থাকলে তখন ক্যান্সার হইতে পারে না ইউজুয়ালি। তো ট্রিটমেন্ট কখন করব? ব্যারটস ইসোফেগাসে ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগে না, অনলি ফর সিম্পটমস অফ রিফ্লাক্স অর কমপ্লিকেশনস সাচ এস স্ট্রিকচার এগুলো ডেভেলপ করলে তখন ট্রিটমেন্ট লাগে। এছাড়া জার্ডের পেশেন্টের আর কি কমপ্লিকেশন হতে পারে? অ্যানিমিয়া হতে পারে, বিনাইন ইসোফেজিয়াল স্ট্রিকচার হতে পারে। এখানে একটু আপনারা পড়বেন ভিতরে, আমি পড়লাম না। গ্যাস্ট্রিক ভলভোলাস হতে পারে। ইনভেস্টিগেশন কি করবেন? ইনভেস্টিগেশনের মধ্যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে আপনার এন্ডোস্কোপি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এবং গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন যদি আপনাকে বলে, এটা প্রিভিয়াস এফসিপিএস এ আসা কোশ্চেন, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর জার্ডের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে 24 আওয়ার্স পিএইচ মনিটরিং। 24 আওয়ার্স পিএইচ মনিটরিং। এটা প্রিভিয়াস এফসিপিএস এ আসা 2019 সালে আসছিল, 2020 এও জানুয়ারিতে আসছে। যে 24 আওয়ার্স পিএইচ মনিটরিং ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর জার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি পাবো? ইউজুয়ালি পিএইচ less than 4 or more than 6 to 7% of the study time is a diagnostic, অর্থাৎ পিএইচ ইউজুয়ালি less than 4 পাবো আমরা। তাহলে 24 আওয়ার্স পিএইচ মনিটরিং ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এখন আমি জার্ডের একটা পেশেন্টকে কিভাবে ম্যানেজ করব? প্রথমে বলবো যে তার লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য। তার ওয়েট যদি বেশি হয় তাহলে ওয়েট কমাতে বলবো। এছাড়া তার ডায়েটারি যে আইটেম গুলা, সেই আইটেম গুলোতে হচ্ছে জার্ড হয়, ফ্যাটি ফুড, কফি, টি, তারপর হচ্ছে আপনার চকোলেট,
এইগুলো খাবার আমরা অ্যাভয়েড করতে বলবো। এছাড়া অনেকে স্পাইসি ফুড খাই, সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। এছাড়া এলিভেশন অফ দ্য বেড হেড, তাহলে হচ্ছে বালিশটা উঁচা করে দিতে হবে এবং অ্যাভয়েডেন্স অফ লেট মিলস অ্যান্ড সেসেশন অফ স্মোকিং, তাহলে স্মোকিং বন্ধ করতে বলতে হবে এবং আহ, আমরা বলবো যে খাওয়ার পরে অ্যাটলিস্ট মানে ঘুমানোর 2 ঘন্টা আগে খাবারটা খাবে। ইফেক্টিভ ইন রিজলভিং সিম্পটমস অ্যান্ড, তাহলে আমরা যদি এগুলো দিয়েও যদি পেশেন্টের সিম্পটম না কমে সেক্ষেত্রে আমরা পিপিআই দিতে পারি। সেক্ষেত্রে আমরা পিপিআই দিতে পারি। জার্ডের ক্ষেত্রে পিপিআই দিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে ডোজ, অর্থাৎ এক বেলা পিপিআই দেওয়া। তো রিকারেন্স অফ সিম্পটমস ইজ কমন হোয়েন থেরাপি ইজ স্টপড, থেরাপি স্টপ করলে আপনার আবার রিকারেন্স হইতে পারে। এছাড়া যদি হচ্ছে কারো ডিসমোটাইলিটি যদি থাকে, সাথে আপনার ডিসপেপসিয়া থাকে পেশেন্টের, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডমপেরিডন দিতে পারি। এছাড়া দেখেন দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন হ্যাজ এনি থেরাপিউটিক বলে, তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে জার্ডের ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন অর্থাৎ ট্রিপল থেরাপি বা কোয়াড্রাপল থেরাপি এগুলো দেওয়ার কোনো ইন্ডিকেশন নাই, এটার কোনো বেনিফিটও নাই। এবং এখানে দেখেন H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আমরা যে রেনিটিডিন সিমেট্রিডিন আগে ইউজ করতাম, বর্তমানে ইউজ করি না আমরা, এগুলোর সিম্পটম রিলিভ করে কিন্তু উইদাউট হিলিং ইসোফেজাইটিস কে হিলিং করতে পারে না। এই ইসোফেজাইটিস কে যদি হিলিং করতে চাই আমরা, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি দিব, পিপিআই দিব। এরপর দেখেন লং টার্ম পিপিআই থেরাপি। এই যে লং টার্ম পিপিআই থেরাপির যে অ্যাডভার্স ইফেক্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমি মেসেঞ্জারে আপনাদেরকে দিয়ে দিব, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এফসিপিএস এবং এমআরসিপি তে। এখান থেকে এসবিএ এবং এমসিকিউ আসছে, এসবিএ এবং এমসিকিউ আসছে পিপিআই থেরাপির যে হচ্ছে লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট কি কি। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব। এখানে থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে যেগুলো আসলে জানা দরকার। দেখেন এখানে যেগুলো আছে আমরা একটু দেখি। পিপিআই যদি আপনি দীর্ঘদিন ধরে পিপিআই ইউজ করেন, যে আমরা গ্যাস্ট্রিকের জন্য ওষুধ দিই, এগুলো যদি দীর্ঘদিন ধরে কেউ খায় তাহলে তার কি কি সমস্যা হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এমসিকিউ এবং বোথ এমসিকিউ এবং এসবিএ। তাহলে আয়রন, ভিটামিন বি12 এবং ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি12, ম্যাগনেসিয়াম এগুলো অ্যাবজর্পশন কমে যাবে এবং পেশেন্টের কি হবে, অস্টিওপোরোসিস এন্ড ফ্র্যাকচার হওয়ার রিস্ক বেড়ে যাবে। অস্টিওপোরোসিস এন্ড ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যাবে। ইউজুয়ালি হচ্ছে হিপ ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যায়, হিপ 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 ফ্র্যাকচারের রিস্কটা বেড়ে যায়। এছাড়া আপনার হচ্ছে কিছু ব্যাকটেরিয়া দ্বারা, আমরা জানি যে পিপিআই যখন খাবে তার হচ্ছে কি হচ্ছে এইচসিএল সিক্রেশনটা কমে যাচ্ছে। আমরা জানি যে এইচসিএল কি করে, অর্গানিজম গুলোকে হচ্ছে মেরে ফেলে। তো এখন এইচসিএল যদি না থাকে তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি এবং কলেস্ট্রিডিয়াম ডিফিসিয়েলি এগুলো দ্বারা দেখা যাচ্ছে যে ইনফেকশন হওয়ার, জিআইটি তে এন্টেরিক ইনফেকশন হওয়ার একটা চান্স বেড়ে যায়। আর কলেস্ট্রিডিয়াম ডিফিসিয়েলি দ্বারা ইনফেকশন হলে এটার একটা আলাদা নাম আছে, সেটাকে আমরা বলি সিউডোমেমব্রেনাস কোলাইটিস, সিউডোমেমব্রেনাস কোলাইটিস। তাইলে আপনার পিপিআই ইউজ করলে এইসব ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। এরপর দেখেন আর কি কি ঘটনা ঘটে, কেন এই ঘটনাগুলো ঘটে। তো এই লং টার্ম পিপিআই যদি ইউজ করেন, there is increased risk of Helicobacter pylori associated progression of gastric mucosal atrophy, তখন হেলিকোব্যাক্টর পাইলোরির পরিমাণ বেড়ে যাবে এবং এরা গ্যাস্ট্রিক মিউকোসাল অ্যাট্রফি করবে। হেলিকোব্যাক্টর পাইলোরি ইরাডিকেশন ইজ অ্যাডভাইস ইন পেশেন্ট রিকোয়ারিং পিপিআই মোর দেন 1 ইয়ার। যদি কোনো পেশেন্ট 1 বছরের বেশি পিপিআই ইউজ করে তাদেরকে হেলিকোব্যাক্টর পাইলোরি ইরাডিকেশন থেরাপি অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ আমরা যে ট্রিপল থেরাপি দিই সেটা দিতে হবে। তাহলে 1 বছরের বেশি যারা কেউ যদি পিপিআই খায়, ওমিপ্রাজল খায়, সেই পেশেন্ট গুলোকে হচ্ছে কি করা দরকার, হেলিকোব্যাক্টর পাইলোরি ইরাডিকেশন থেরাপি দেওয়া দরকার। তো এই রকম আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেমন পিপিআই আর কি করে। পিপিআই হচ্ছে ড্রাগ ইনডিউস লুপাস করে, ড্রাগ ইনডিউস লাইকেনেট ইরাপশন করে,
এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যে হাইপোম্যাগনেসিয়ামিয়া যে হচ্ছে আপনার আয়রন, ভিটামিন B12, ম্যাগনেসিয়াম এগুলো অ্যাবজর্পশন হচ্ছে না। যে কারণে দেখা যাচ্ছে যে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এটা দিয়ে এমসিকিউ আসলে একটা। সরি এসবি আসলে এমআরসিপি তে যে অ্যারিথমিয়া হয় কেন? পিপিআই খাওয়ার পরে দীর্ঘদিন পিপিআই খাচ্ছে তার অ্যারিথমিয়া হইছে নিচের কোন ইলেক্ট্রোলাইট টা কমে যাওয়ার কারণে এটা হয়। এছাড়া পিপিআই যখন দীর্ঘদিন আপনি ইউজ করবেন মাইক্রোস্কোপিক কোলাইটিস হবে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হবে, এইসব কন্ডিশন গুলো পিপিআই ইউজ করলে হবে। এরপর দেখেন মোটালিটি ডিসঅর্ডার ইনফিনিটি স্টার এবং মোটালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে কি ম্যানোমেট্রি। Esophageal manometry is the gold standard investigation. Manometry is the gold standard investigation. দেখেন pharyngeal pouch এর ক্ষেত্রে কি হয়? This occurs because of incoordination of swallowing between pharynx তাহলে হচ্ছে ইনকোঅর্ডিনেশনের কারণে হয় which lead to herniation through the cricopharyngeus muscle। তাহলে এখানে কি হয়? হার্নিয়েশন হয় through cricopharyngeus muscle and formation of pouch, একটা থলের মতো কন্ডিশন হয়। তাহলে এখানে কি হচ্ছে? হার্নিয়েশন হয় ক্রিকোফ্যারিঞ্জিয়াল মাসলের মধ্যে দিয়ে এবং একটা পাউচ ফর্মেশন হয়। তো এটা আমরা কিভাবে বুঝবো? ইউজুয়ালি মিডল লাইফে হয়। মেনি পেশেন্ট হ্যাভ নো সিম্পটম, ইউজুয়ালি পেশেন্টের সিম্পটম থাকে না। এছাড়া রিগার্জিটেশন থাকতে পারে পেশেন্টের, হেলিটোসিস অর্থাৎ ব্যাড ব্রেথ, দুর্গন্ধ, হ্যাঁ দুর্গন্ধ হবে মুখে। ডিসফেজিয়া, ঢুক গিলতে হচ্ছে কষ্ট হবে, ডিসফেজিয়া ডিফিকাল্টি ইন ডিগ্রেডেশন and some notice gargling in the throat after swallowing, অর্থাৎ গিলার পরে এটা খুবই ইম্পর্টেন্ট ফিচার। যদি আপনার এটা সিনারিওতে যদি এরকম থাকে যে খাওয়ার পরে গার্গলিং সাউন্ড হচ্ছে, খাওয়ার পরে ডুব গিলার সময় গার্গলিং গড়গড়া করার সময় যে শব্দটা হয়, এরকম শব্দ যদি হয় ডুব গিলার পরে, তাহলে এটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ফেরেঞ্জিয়াল পাউচ। এই জিনিসটা যদি পান গার্গলিং ইন দ্য থ্রোট আফটার সোয়ালোইং, তাহলে এটা ফেরেঞ্জিয়াল পাউচ। তাহলে এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস কি? ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে বেরিয়াম সোয়ালো হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। এরপর দেখেন অ্যাকালাসিয়া অফ দ্য ইসোফেগাস। এখানে কি হয়? এখানে হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা থাকে সেটার হচ্ছে আপনার টোনটা বেড়ে যায়, ইনক্রিজড টোন। ফলে কি হচ্ছে? হুইচ ফেলস টু রিল্যাক্স ইন রেসপন্স টু সোয়ালোইং ওয়েভ। তো হচ্ছে গিলার সময় হচ্ছে আপনার এই রিল্যাক্স হওয়ার কথা, সেই রিল্যাক্সটা হচ্ছে না, কারণ ইনক্রিজ টোনটা বেড়ে গেছে। এন্ড ফেলিয়ার অফ প্রোপাগেটেড ইসোফেজিয়াল কন্ট্রাকশন, অর্থাৎ খাবার খাওয়ার পরে যে হচ্ছে ইসোফেজিয়াল মোটালিটির কারণে সেটা স্টোমাকে যাবে, সেটা হচ্ছে না। তো ফলে কি হবে? প্রোগ্রেসিভ ডাইলেটেশন অফ দ্য গুলেট। এরপর দেখেন ডিফেক্টিভ, এটা কেন হতে পারে? কজ আননোন। ডিফেক্টিভ রিলিজ অফ নাইট্রিক অক্সাইড, এটা একটা কারণ হতে পারে। এছাড়া দেয়ার ইজ ডিজেনারেশন অফ গ্যাংলিয়ন সেলের হচ্ছে ডিজেনারেশন হতে পারে। এগুলো হচ্ছে কারণ কেন হচ্ছে এই আপনার অ্যাক্লাসিয়া অফ দ্য ইসোফেগাস হয়। এছাড়া আর কি হইতে পারে? লস অফ ডরসাল বেগাল নিউক্লিয়াই উইথ ব্রেন স্টেম, এইসব কন্ডিশনও হইতে পারে। এরকম ফিচার আর কোথায় হইতে পারে? আপনার ইনফেকশন অফ ট্রাইপ্যানোসোমা ক্রুজি ইন চেগাস ডিজিজ কজ এ সিনড্রোম দ্যাট ইজ ক্লিনিক্যালি ইনডিস্টিংগুইশেবল ফ্রম অ্যাক্লাসিয়া, অর্থাৎ ট্রাইপ্যানোসোমা ক্রুজি দ্বারা যে চাগাস ডিজিজ হয় সেটাতে এরকম ফিচার পাওয়া যায়। তাহলে ক্লিনিক্যাল ফিচারস এর মধ্যে দেখেন এখানে প্রেজেন্টেশন হচ্ছে ইউজুয়ালি ডিসপেজিয়া নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট। দিস ডেভেলপ স্লোলি এন্ড ইনিশিয়ালি ইন্টারমিটেন্ট। তাহলে হচ্ছে স্লোলি এন্ড ইনিশিয়ালি ওটস ফর সলিড ফুড। দেখা যাচ্ছে যে হচ্ছে ইনিশিয়ালি সলিড ফুডে সমস্যা হয় এবং পরবর্তীতে গিয়ে লিকুইডেও সমস্যা হয়। শুরুতে হচ্ছে শুধু সলিড ফুডে সমস্যা থাকে, ইজ বাই ড্রিঙ্কিং লিকুইড বাই স্ট্যান্ডিং এন্ড মুভিং এন্ড অ্যারাউন্ড আফটার ইটিং। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, হার্ট বার্ন হয় না। অ্যাক্লাসিয়া কার্ডিয়াতে হার্ট বার্ন হয় না। আমরা বলছি যে হচ্ছে আপনার হার্নিয়াতে হার্ট বার্ন হচ্ছে, ফেরেঞ্জিয়াল পাউসে হচ্ছে, কিন্তু অ্যাক্লাসিয়া কার্ডিয়াতে হার্ট বার্ন হয় না। তাহলে এখানে আমরা বললাম যে ইনিশিয়ালি সলিড ফুডে হচ্ছে আপনার ডিসফেজিয়া হবে, এরপর এখানে ইম্পর্টেন্ট যে ফিচার, এখানে হার্ট বার্ন হয় না বিকজ ক্লোজড ইসোফেজিয়াল স্ফিংটার প্রিভেন্ট, কারণ এখানে টোন বেশি থাকে, ইসোফেজিয়াল স্ফিংটার ক্লোজ থাকে, যে কারণে হচ্ছে রিফ্লাক্স হওয়ার সুযোগটা নাই এখানে।
এছাড়া কিছু পেশেন্টের চেস্ট পেইন হতে পারে ইসোফেজিয়াল স্পাজম হয়ে, তারপর হচ্ছে ডিসফেজিয়া হয় এবং পেশেন্টের ডিসফেজিয়াটা ওর্স হয়। অ্যাক্লাসিয়া প্রিডিসপোজেস টু দা স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাইলে এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাক্লাসিয়া থেকে হচ্ছে এটাও একটা তাহলে হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা কোথায় নিয়ে যাচ্ছে হচ্ছে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যেটা ব্যারেট সিসিফেজাইটিসে হচ্ছে কি হয়, আমরা জার্ডের ক্ষেত্রে অ্যাডেনোকার্সিনোমা হয়, জার্ডের ক্ষেত্রে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা হয় এবং অ্যাক্লাসিয়ার কার্ডিয়ার ক্ষেত্রে জার্ডের ক্ষেত্রে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা এবং অ্যাক্লাসিয়া কার্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দা ইসোফেগাস হওয়ার চান্সটা বেশি। তাহলে জার্ডের ক্ষেত্রে হবে কি অ্যাডেনোকার্সিনোমা এবং অ্যাক্লাসিয়া কার্ডিয়ার ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরপর দেখেন ইনভেস্টিগেশন আমরা হচ্ছে এন্ডোস্কোপি শুড অলওয়েজ বি ক্যারিড আউট বিকজ অফ কার্সিনোমা অফ দ্য কার্ডিয়াক এন্ড মিমিক দ্য প্রেজেন্টেশন। সেম প্রেজেন্টেশন নিয়ে কার্সিনোমা অফ দ্য কার্ডিয়া অর্থাৎ স্টোমাকের যে কার্ডিয়াক পোর্শনটা আছে সেখানে যে কার্সিনোমা হলে যে ফিচার হয় সেম ফিচার হচ্ছে অ্যাক্লাসিয়া কার্ডিয়ার ক্ষেত্রেও হয়, যে কারণে আমরা অবশ্যই কি করব, একটা আপনার এন্ডোস্কোপি করব এবং বেরিয়াম সোয়ালো যদি আমরা করি, বেরিয়াম সোয়ালো এক্সরে যদি আমরা করি সেক্ষেত্রে হচ্ছে ট্যাপার্ড ন্যারোইং অফ দ্য লোয়ার ইসোফেগাস। ট্যাপার্ড ন্যারোইং অফ দ্য লোয়ার ইসোফেগাস এর কি হয়, ট্যাপার্ড ন্যারোইং দেখেন নিচের দিকে হচ্ছে কি হয়ে গেছে, ট্যাপার্ড হয়ে চিকন হয়ে গেছে, এই যে ট্যাপার্ড হয়ে গেছে লোয়ার ইসোফেগাস, এটা হচ্ছে ট্যাপার্ড ন্যারোইং হয়। এটার আরেকটা নাম আছে বার্ডস বিগ অ্যাপিয়ারেন্স, পাখির ঠোঁটের মতো, বার্ডস বিগ অ্যাপিয়ারেন্স, তাহলে হচ্ছে বার্ডস বিগ অ্যাপিয়ারেন্স। তাহলে লোয়ার ইসোফেগাস দ্য বার্ডস বিগ, পাখির ঠোঁটের মতো, বার্ডস বিগ অ্যাপিয়ারেন্স। তাহলে হচ্ছে লোয়ার যে ইসোফেগাস আছে সেটা হচ্ছে ন্যারোইং হয়। তাহলে অ্যাক্লাসিয়া কার্ডিয়াতে লোয়ার ইসোফেগাসের হচ্ছে ন্যারোইং হবে, এটা হচ্ছে বার্ডস বিগ অ্যাপিয়ারেন্স বলে। এটা আপনার ENT তে পড়ে আসছেন। যদি বলা যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর অ্যাক্লাসিয়া কার্ডিয়া, ম্যানোমেট্রি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর অ্যাক্লাসিয়া কার্ডিয়া। ঠিক আছে, এরপর দেখেন ট্রিটমেন্ট আমরা কি করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোস্কোপিক নিউমেটিক ডাইলেটেশন, অর্থাৎ এই যে এখানে যে ন্যারোইং হয়ে যাচ্ছে ইসোফেগাসে, সেটাকে আমরা ডাইলেটেশন করে দিতে পারি। এছাড়া আর কি করতে পারি, এখানে এন্ডোস্কোপিক্যালি এখানে বটুলিনাম টক্সিন দিতে পারি। বটুলিনাম টক্সিন দিলে যে হাইপার টনিসিটি থাকে সেটা কমে যায়। এছাড়া যদি বলি যে হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট যদি বলি, সার্জিক্যাল মায়োটমি, হেলার্স অপারেশন করতে পারি, এটার আউটকাম বেটার। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে সার্জারির পরেও পিপিআই থেরাপি লাগতে পারে পেশেন্টের, সার্জারির পরেও পেশেন্টের পিপিআই থেরাপি লাগতে পারে। এরপর দেখেন এখানে ইম্পর্টেন্ট কিছু নাই, একটু রিডিং দিবেন। নাটক্র্যাকার ইসোফেগাস is a condition in which extremely forceful peristaltic activity leads to episodic chest pain। অর্থাৎ এখানে হচ্ছে এক্সট্রিমলি ফোর্সফুল পেরিস্টালটিক অ্যাক্টিভিটি হয়, যে কারণে দেখা যাচ্ছে চেস্ট পেন এবং ডিসফেজিয়া হয়। এই নাটক্র্যাকার ইসোফেগাস এর ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে নাইট্রেটস অর নিফেডিপিন। তাহলে নাটক্র্যাকার ইসোফেগাস এর ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট। এখানে কি হয়, এখানে চেস্ট পেন হয়, ডিসফেজিয়া হয়, ট্রিটমেন্ট হচ্ছে নিফেডিপিন এবং হচ্ছে আপনার নাইট্রেটস। এরপর দেখেন সেকেন্ডারি কজ অফ ইসোফেজিয়াল ডিসমোটালিটি, এগুলো আমরা বলছিলাম যে আমার বইটা থেকে লিখে নিতে। সিস্টেমিক স্ক্লেরোসিস হচ্ছে আপনার ডিসফেজিয়া হয়, ক্রেস্ট সিনড্রোম, এছাড়া হচ্ছে আপনার কোথায় হইতে পারে, ইসোফেজাইটিস এর কারণে হতে পারে, ডার্মাটোমায়োসিটিস হইতে পারে, রিমাটয়েড আর্থ্রাইটিস, মাইস্টেনিয়া গ্রাভিস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ডিসফেজিয়া হয়। তাহলে এই কজ গুলো ইম্পর্টেন্ট, ডিসফেজিয়ার এগুলো হচ্ছে ইসোফেজিয়াল ডিসমোটালিটির কারণে হয়। সেকেন্ডারি কজগুলা ইসোফেজিয়াল ডিসমোটালিটির যে কজগুলো হচ্ছে আপনারা এই ডিসফেজিয়ার কজের মধ্যে হচ্ছে লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপর দেখেন, তাহলে আমরা এখানে একটা জিনিস একটা মেসেজ দিতে চাইছি যে অ্যাক্লাসিয়া কার্ডিয়া এখানে কি হয়, আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের যে টোন সেটা বেড়ে যায়, যে কারণে যখন খাবার গিলার কথা রিল্যাক্স হবে তখন যাতে হচ্ছে স্টোমাকে যায় ইসোফেগাস থেকে, সেই জিনিসটা হয় না। এবং ইসোফেগাসের যে নরমাল যে মোটালিটি, আমি খাবার গিলার পরে খাবারটাকে হচ্ছে স্টোমাকে পাঠাই দিবে মুভমেন্টের মাধ্যমে, সেটা এখানে হয় না। তো এই দুইটার প্রবলেম এখানে হয়। এবং কেন অ্যাক্লাসিয়া কার্ডিয়াটা হচ্ছে, অ্যাক্লাসিয়া কার্ডিয়াটা ইউজুয়ালি হচ্ছে দুইটাকে ঘটনা করতে বলতেছে, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড দেয় এখানে,
আরেকটা বলতেছে হচ্ছে এই আপনার ডিজেনারেশন অফ গ্যাংলিয়ন সেল উইদিন দ্য স্পিংটার। স্পিংটারে যে হচ্ছে গ্যাংলিয়নিক সেলগুলো আছে সেগুলো ডিজেনারেশন হচ্ছে এই কারণে। ঠিক আছে? আরেকটা জিনিস আমরা বলতে চাইছি যে একলাশিয়া কার্ডিয়া যেটা এখানে হচ্ছে শুরুতে তার হচ্ছে সলিড ফুডে হচ্ছে প্রবলেম হবে। আর লিকুইড খাইতে খুব একটা প্রবলেম হয় না। পরবর্তীতে হচ্ছে লিকুইডে প্রবলেম হবে। এবং আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা হচ্ছে একলাশিয়া কার্ডিয়ার ক্ষেত্রে হার্ট বার্ন হয় না। হার্ট বার্ন হয় না। একলাশিয়া কার্ডিয়া হচ্ছে আপনার স্কোয়ামাস কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস করতে পারে পরবর্তীতে। আর জার্ড এর ক্ষেত্রে আমরা বলছিলাম জার্ড হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা করে। আর ব্যারেটস ইসোফেগাইটিস এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা কলামনার মেটাপ্লাসিয়া করে। কলামনার মেটাপ্লাসিয়া মানে এটা অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য ইসোফেগাস করার চান্সটা বেশি। এরপর আমরা বলছি যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একলাশিয়া কার্ডিয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই এন্ডোস্কোপি করব, কারণ হচ্ছে যদি হচ্ছে স্টোমাকের কার্ডিয়াতে যদি কার্সিনোমা হয় সেটার ফিচার অনেকটা একলাশিয়া কার্ডিয়ার মতোই ফিচার নিয়ে আসে। আর গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন যদি বলি সেক্ষেত্রে হচ্ছে ম্যানোমেট্রি। ট্রিটমেন্ট কি করতে পারি আমরা? নিউমেটিক এন্ডোস্কোপিক নিউমেটিক ডাইলেটেশন করে দিতে পারি, বটুলিনাম টক্সিন দিতে পারি, ইনজেকশন দিতে পারি, এবং সার্জিক্যাল মায়োটমি হেলার্স অপারেশন এটা করতে পারি। হেলার্স অপারেশন ইউজুয়ালি বেটার আর কি। এরপর দেখেন এখানে হচ্ছে একলাশিয়া কার্ডিয়ার যে ছবিটা এক্সরেতে আমরা যে বার্ডস বিক বেরিয়াম সলো এক্সরেতে পাই, বার্ডস বিক অ্যাপিয়ারেন্স বা লোয়ার ইসোফেজিয়াল এফেগাসের যে ন্যারোইংটা হয় সেটা দেখাইছে। এরপর দেখেন ইসোফেজিয়াল স্ট্রাকচারের কি কি কজ আছে। এই কজ গুলো দেখার আগে একটা জিনিস শেষেরটা দেখেন বিসফসফোনেট। বিসফসফোনেট আমরা বলছিলাম যে ইসোফেজাইটিস করে। এটা আমরা হচ্ছে অস্টিওপোরোসিসের পেশেন্টদের ক্ষেত্রে বিসফসফোনেট দিই। আমরা বলছি যে এটার অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ইসোফেজাইটিস ডেভেলপ করে, পেশেন্টের ডিসফেজিয়া হয় এবং ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করে। খুবই ইম্পর্টেন্ট একটা কজ। এছাড়া আর কখন ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করতে পারে দেখেন, জার্ড যদি হয় ইসোফেজাইটিস হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার ইসোফেজিয়াল স্ট্রাকচার হতে পারে। যদি ইসোফেজিয়াল ওয়েব এবং রিংস হয়, এছাড়া কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস অর কার্ডিয়া যদি ইসোফেগাসের যদি কার্সিনোমা হয় বা স্টোমাকের যে আপার পার্ট যে এই যে কার্ডিয়া ইসোফেগাস এরপর হচ্ছে কার্ডিয়া, এই কার্ডিয়া অংশ যদি হচ্ছে আপনার কার্সিনোমা হয় সেক্ষেত্রে ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। এছাড়া ইসোনোফিলিক ইসোফেজাইটিস বলে একটা টার্ম আছে, এটা সম্পর্কে আমরা পরে পড়বো। ইসোনোফিলিক ইসোফেজাইটিস এটা তো হতে পারে। এছাড়া এরপর দেখেন এক্সটেন্সিভ কম্প্রেশন ফ্রম ব্রঙ্কিয়াল কার্সিনোমা। যদি বাইরে থেকে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়েছে সেটা যদি ইসোফেগাসকে কম্প্রেস করে সেক্ষেত্রে ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। করোসিভ ইনজেকশন, কেউ যদি অ্যাসিড অ্যালকালি এগুলো খায়, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে হার্পিক পয়জনিং নিয়ে আসে পেশেন্ট, এসব ক্ষেত্রে ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। এরপর দেখেন পোস্ট অপারেটিভ স্কারিং। পোস্ট অপারেটিভ স্কারিং হতে পারে ফলোইং ইসোফেজিয়াল রিজেকশন। যদি কার্সিনোমা হয়েছে ইসোফেজিয়াল রিজেকশন করছেন, এরপর পোস্ট অপারেটিভ হচ্ছে স্কারিং হয়েও আপনার ইসোফেজিয়াল স্ট্রাকচার হতে পারে। এরপর দেখেন পোস্ট রেডিওথেরাপি। পোস্ট রেডিওথেরাপি কার্সিনোমা হয়েছে ইসোফেজিয়াল, রেডিওথেরাপি দিচ্ছেন, তখনও হচ্ছে ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। ফলোইং লং টার্ম নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন, দীর্ঘদিন ধরে যদি আপনার এনজি টিউব লাগানো থাকে সেক্ষেত্রে ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। খুবই ইম্পর্টেন্ট কজ, প্র্যাকটিক্যাল কজ। পোস্ট রেডিওথেরাপি হতে পারে আপনার ইসোফেজিয়াল রিজেকশনের পর হচ্ছে স্কার ডেভেলপ করতে পারে। করোসিভ ইনজেকশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়ে ইসোফেগাসকে হচ্ছে প্রেসার দিতে পারে। ইসোনোফিলিক ইসোফেজাইটিস, এছাড়া কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস বা কার্ডিয়া এগুলোতে হলে ওয়েবস, রিংস এবং জার্ড এগুলো ইম্পর্টেন্ট কজ পড়বেন, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন ইসোফেগাসে কি কি কার্সিনোমা হতে পারে। ইসোফেগাসের দ্য মোস্ট কমন ইজ লিউমায়োমা। বিনাইন টিউমারের মধ্যে ইসোফেগাসের এটা হচ্ছে লিউমায়োমা। ইউজুয়ালি এখানে কোনো সিম্পটম থাকে না কিন্তু ব্লিডিং বা ডিসপেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। কি কি কার্সিনোমা হতে পারে, টিউমার হতে পারে সেটা, এটা হচ্ছে বিনাইন টিউমার। বিনাইন টিউমারের মধ্যে মোস্ট কমন হচ্ছে লিউমায়োমা। এরপরে দেখেন কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। Squamous cell cancer can occur at any part of the esophagus. Squamous cell carcinoma esophagus এর যে কোনো জায়গায় হতে পারে।
and almost all tumor in the upper esophagus are squamous carcinoma. তবে আপার ইসোফেগাসের যে কার্সিনোমা গুলো হয় ইউজুয়ালি এগুলো হচ্ছে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর অ্যাডেনোকার্সিনোমা কোত্থেকে আসে? লোয়ার থার্ড অফ দ্য ইসোফেগাস। তাহলে একটা কথা বলছে যে ইসোফেগাসের পুরাটা জুড়েই হচ্ছে আপনার স্কোয়ামাস কার্সিনোমা হতে পারে। তবে আপার 1/3 এই কন্ডিশনে হচ্ছে এই জায়গাটাতে স্কোয়ামাস সেল কার্সিনোমাটা বেশি। এবং লোয়ার থার্ডে ইসোফেগাসের লোয়ার থার্ডে আপনার অ্যাডেনোকার্সিনোমাটা বেশি। অ্যাডেনোকার্সিনোমা কোত্থেকে ডেভেলপ করে বলছে দেখেন, ব্যারেটস ইসোফেগাস অর ফ্রম দ্য কার্ডিয়া অফ দ্য স্টোমাক। আমি বলছি যে ইসোফেগাসের যে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা এটার দুইটা রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে জার্ড আর এটা হচ্ছে ব্যারেটস ইসোফেজাইটিস। ব্যারেটস ইসোফেজাইটিস এই দুটো কন্ডিশন থেকে অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। আর একলাশিয়া কার্ডিয়া যে কন্ডিশনটা আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কোয়ামাস সেল স্কোয়ামাস কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস হতে পারে। এরপর দেখেন ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে মোস্ট পেশেন্ট হ্যাভ এ হিস্ট্রি অফ প্রোগ্রেসিভ পেইনলেস ডিসফেজিয়া। পেইনলেস ডিসফেজিয়া, পেইনলেস ডিসফেজিয়া ফর সলিড ফুড। তাহলে ইসোফেজিয়াল কার্সিনোমাতেও সলিড ফুডে হচ্ছে আপনার ডিসফেজিয়া হয়। পেশেন্টের কি থাকবে? আমরা জানি যে কার্সিনোমা যেকোনো পেশেন্টের হচ্ছে ওয়েট লস থাকে, পেশেন্টের চেস্ট পেইন থাকতে পারে, পেশেন্টের হোর্সনেস থাকতে পারে। হোর্সনেস যদি থাকে, কথাগুলো যদি ফেস ফেস করে বলে এরকম, সেক্ষেত্রে হচ্ছে মেডিস্টেনাল ইনভেশন হইতে পারে। এছাড়া পেশেন্টের ফিস্টুলাইজেশন হতে পারে, ফিস্টুলা ডেভেলপ করতে পারে, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে তাহলে কোথায় ফিস্টুলেশন বিটুইন ইসোফেগাস এন্ড ট্রাকিয়া অর ব্রঙ্কিয়াল ট্রি লিডস টু কাপিং আফটার সোয়ালোইং। তো সেক্ষেত্রে কি হবে? যদি ট্রাকিও ইসোফেজিয়াল যদি ফিস্টুলা হয়, এটা আমি বুঝবো কিভাবে? আপনার হচ্ছে গিলার পরেই সেটা যখন ট্রাকিয়াতে চলে যাবে তখন হচ্ছে কাশি হবে। পেশেন্টের কি হবে? নিউমোনিয়া হবে, পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করবে, পেশেন্টের প্লুরাল এফিউশন ডেভেলপ করবে। তো ইউজুয়ালি ফিজিক্যাল সাইন শুরুর দিকে নাও থাকতে পারে। ক্যাকেক্সিয়া, সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি এগুলো নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এবং অন্য জায়গায় মেটাস্টেসিস হলে এগুলোর কিছু ফিচার নিয়ে প্রেজেন্টেশন হতে পারে। তাহলে ইনভেস্টিগেশন অফ চয়েস কি? তাহলে আপনার যদি বলা যায় ইসোফেজিয়াল কার্সিনোমার যদি ইনভেস্টিগেশন অফ চয়েস বলে আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি। আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ ইসোফেজিয়াল কার্সিনোমা। ইসোফেজিয়াল কার্সিনোমার যে হচ্ছে আপনার ইটিওলজিক্যাল ফ্যাক্টর এগুলো ইনফিনিটি স্টার এমসিকিউর জন্য, যে স্মোকিং করলে ইসোফেজিয়াল কার্সিনোমা হতে পারে, স্কোয়ামাস কার্সিনোমা। এছাড়া অ্যালকোহল এক্সেসে হতে পারে। এছাড়া আপনার চিউইং ব্যাটেল লিফ যদি হচ্ছে পান সুপারি খায় সেক্ষেত্রে হতে পারে। আমরা বলছি অ্যাকালাসিয়া কার্ডিয়াতে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়। এছাড়া সিলিয়াক ডিজিজ, পোস্ট ক্রিকয়েড ওয়েব যদি থাকে, পোস্ট কস্টিক স্ট্রাকচার অর্থাৎ করোসিভ ইনজেকশনের পরে অ্যাসিড বা অ্যালকালি এই টাইপের কোন সাবস্টেন্স যদি কেউ ইনজেকশন করে সেক্ষেত্রে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এছাড়া টাইলোসিস, টাইলোসিস এটা কি জিনিস? ফ্যামিলিয়াল হাইপারকেরাটোসিস অফ দ্য পাম এন্ড সোল। পাম এবং সোলের কি হচ্ছে হাইপারকেরাটোসিস হয়। এইসব কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। এরপর দেখেন এটাই খুবই ইম্পর্টেন্ট, কজ গুলো পড়বেন, রিস্ক ফ্যাক্টর গুলো পড়বেন, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে যেকোনো হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে যদি মেটাস্টেসিস না হয় তাহলে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জারি। যদি রিজেকশন করা পসিবল হয় সেক্ষেত্রে আমরা সার্জারি করব। পারফোরেশন অফ দ্য ইসোফেগাস। ইসোফেগাসের পারফোরেশন কখন হয়? মোস্ট কমন কজ হচ্ছে এন্ডোস্কোপিক পারফোরেশন। ইসোফেগাসের ইউজুয়াল যে পারফোরেশন এটার মোস্ট কমন কজ হচ্ছে এই যে এন্ডোস্কোপি করতে গিয়ে পারফোরেশন হয়। এছাড়া ম্যালিগন্যান্সি, করোসিভ অর পোস্ট রেডিওথেরাপি স্ট্রাকচার আর মোর লাইকলি টু বি পারফোরেটেড দেন পেপটিক স্ট্রাকচার। ম্যালিগন্যান্সির কারণে হতে পারে করোসিভ ইনজেকশন, অ্যাসিড অ্যালকালি যদি হচ্ছে ইনজেকশন করে বা পোস্ট রেডিওথেরাপি স্ট্রাকচার এগুলো কন্ডিশনে হতে পারে। এছাড়া আরেকটা কন্ডিশন আছে যে স্পন্টেনিয়াস ইসোফেজিয়াল পারফোরেশন। স্পন্টেনিয়াস ইসোফেজিয়াল পারফোরেশন কখন হয়? এটাকে বোরহ্যাপ সিনড্রোম বলে। কখন? যদি ফোর্সফুল ভমিটিং হয়। ফোর্সফুল ভমিটিং হইলে এবং রেচিং হইলে সেক্ষেত্রে ইসোফেজিয়াল পারফোরেশন হতে পারে। এটা কাদের ক্ষেত্রে হয়? এটা ইউজুয়ালি অ্যালকোহলিক পারসন, এদের ক্ষেত্রে বোরহ্যাপ সিনড্রোমটা হয়, স্পন্টেনিয়াস ইসোফেজিয়াল পারফোরেশন। সিনারিও থাকে যে ফোর্সফুল ভমিটিং এর বা রেচিং এর হিস্ট্রি থাকে। ঠিক আছে? ইউজুয়ালি আপনার কাদের ক্ষেত্রে হয় এটা? আপনার অ্যালকোহলিক পারসনদের ক্ষেত্রে হয়। কিভাবে আমরা ডায়াগনোসিস এখানে আর কি থাকতে পারে? সাবকিউটেনিয়াস এমফাইসেমা থাকতে পারে, প্লুরাল এফিউশন, নিউমোথ্রাক্স এগুলো ডেভেলপ করতে পারে পেশেন্টের। এখানে হচ্ছে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট সোয়ালো করে হচ্ছে এটা আমরা ডায়াগনোসিস করি। ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল। ট্রিটমেন্ট সার্জিক্যাল।
খুব বেশি ইম্পোর্টেন্ট না, কিন্তু একটু জেনে রাখা ভালো আরকি। অ্যাটিপিক্যাল জিনিস। এরপর দেখেন গ্যাস্ট্রাইটিস, ডিজিজ অফ দ্য স্টোমাক অ্যান্ড ডিউটেনাম। ডিজিজ অফ দ্য স্টোমাক অ্যান্ড ডিউটেনাম। কি হইতে পারে? অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হইতে পারে। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস কখন হয়? ইরোসিভ অ্যান্ড হেমোরেজিক। আ আপনার নিউট্রোফিল আর দ্য প্রিডমিনেন্ট ইনফ্লামেটরি সেল। আমরা জানি অ্যাকিউট যে কোনো ইনফ্লামেশন এর ক্ষেত্রে নিউট্রোফিল প্রিডমিনেন্ট সেল, এটা আমরা জানি, প্যাথোলজি আমরা সবাই পড়ছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো শুরুতেই, যে আমরা ২ টা টার্ম পড়বো সামনে, আলসার এবং ইরোশন। আলসার মানে হচ্ছে মাসকুলারিস মিউকোসাকে হচ্ছে পেনিট্রেট করে। আলসার হচ্ছে যেটা মাসকুলারিস মিউকোসাকে পেনিট্রেট করে। আর ইরোশন হচ্ছে যেটা মাসকুলারিস মিউকোসাকে পেনিট্রেট করে না, সেটা হচ্ছে ইরোশন। আচ্ছা। তাহলে এখানে দেখেন, তাহলে অ্যাকিউট যে গ্যাস্ট্রাইটিস এই ক্ষেত্রে হচ্ছে নিউট্রোফিল হচ্ছে প্রিডমিনেন্ট সেল। কখন হতে পারে আপনার অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস? কেউ অ্যালকোহল যদি খায়, অ্যাসপিরিন জাতীয় অ্যাসপিরিন, অ্যানাসিড যদি খায়, সেক্ষেত্রে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হয়। এসব কারণে আমরা এইসব কন্ডিশনে পিপিআই দিই। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস অফেন প্রোডিউসেস নো সিম্পটম, কোনো সিম্পটম প্রোডিউস করে না। এছাড়া করতে পারে যেমন ডিসপেপসিয়া, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, এগুলো করতে পারে। এবং হেমাটোমেসিস, মেলানা, এগুলো পর্যন্ত হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এমনিতেই ভালো হয়ে যায়, বা হচ্ছে পিপিআই খেয়ে ভালো হয়ে যায়। পেশেন্টের কোনো ইনভেস্টিগেশন করার দরকার পড়ে না। তো পরবর্তীতে হচ্ছে যদি খুব সিভিয়ার কন্ডিশন হয়, সেক্ষেত্রে এন্ডোস্কোপি, বায়োপসি এগুলো করার দরকার পড়তে পারে। ট্রিটমেন্ট শুড বি ডিরেক্টেড এট দ্য আন্ডারলাইং কজ চিন্তা করে ওইদিকে। এছাড়া আমরা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস অ্যান্টাসিড ইউজ করা যাইতে পারে, পিপিআই, প্রোকাইনেটিক ড্রাগ যেমন হচ্ছে ডমপেরিডন, অ্যান্টিএমেটিক ড্রাগ মেটোক্লোপ্রোমাইড, এগুলো হচ্ছে ইউজ করা হয় অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। এগুলো আপনারা পরিচিত এই কন্ডিশনটার সাথে, তুলনামূলক ইজি একটা জিনিস আরকি। এরপর দেখেন ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডিউ টু হেলিকোব্যাক্টর পাইলোরি। তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস কেন হচ্ছে? হেলিকোব্যাক্টর পাইলোরি কারণে হচ্ছে। তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরি ইজ দ্য মোস্ট কমন কজ অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ক্রনিক গ্যাস্ট্রাইটিস এর মোস্ট কমন কজ হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। এই ব্যাকটেরিয়াটা দায়ী। প্রিডমিনেন্ট ইনফ্লামেটরি সেল লিম্ফোসাইট। আমরা জানি যে ক্রনিক কোন ইনফ্লামেশনের প্রিডমিনেন্ট সেল হচ্ছে লিম্ফোসাইট। এছাড়া প্লাজমা সেল পাওয়া যায়। মোস্ট পেশেন্ট আর অ্যাসিম্পটোমেটিক এন্ড ডু নট রিকোয়ার ট্রিটমেন্ট। পেশেন্ট উইথ ডিসপেপসিয়া মে বেনিফিট ফ্রম হেলিকোব্যাক্টর পাইলোরি। কোন একটা পেশেন্ট এই ইরাডিকেশন থেরাপি, যদি কোন একটা পেশেন্টের যদি ডিসপেপসিয়া ডেভেলপ করে, তাহলে হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইরাডিকেশন থেরাপির মাধ্যমে তার বেনিফিট পাইতে পারে। এরপর দেখেন অটোইমিউন গ্যাস্ট্রাইটিস। অটোইমিউন গ্যাস্ট্রাইটিস এটা কোথায় হয়? দিস ইনভলভস দ্য বডি অফ দ্য স্টোমাক বাট স্পেয়ার দ্য এন্ট্রাম। তাহলে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস কোন জায়গাটাকে ইনভলভ করে না স্টোমাকের? এটা হচ্ছে এন্ট্রামকে ইনভলভ করে না, এন্ট্রামকে স্পেয়ার করে। তাহলে কোন জায়গায় হয়? ইউজুয়ালি বডিতে হয়, কিন্তু এন্ট্রামে হয় না। এখানে কি হয়? অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য প্যারাইটাল সেল। প্যারাইটাল সেলের ডিস্ট্রাকশন হয়, অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য প্যারাইটাল সেল। এখানে হিস্টোলজিক্যাল যদি ইনভেস্টিগেশন করে আমরা দেখবো যে ডিফিউজ ক্রনিক ইনফ্লামেশন, অ্যাট্রফি এন্ড লস অফ ফান্ডিক গ্ল্যান্ড, intestinal metaplasia and sometimes hyperplasia of enterochromaffin like cell. Circulating antibodies to parietal cell and intrinsic factor may be produced. তো এখানে বলছি যে আমরা অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য প্যারাইটাল সেল হয়, যে কারণে প্যারাইটাল সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি পাওয়া যাবে, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি পাওয়া যাবে। এরপর দেখেন পেশেন্টের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। সাম পেশেন্ট ডিগ্রি অফ গ্যাস্ট্রিক অ্যাট্রফি সিভিয়ার। এখানে গ্যাস্ট্রিক অ্যাট্রফি সিভিয়ার হতে পারে। লস অফ ইন্টেনসিভ ফ্যাক্টর সিক্রেশন লিডস টু পার্নিশিয়াস অ্যানিমিয়া, অর্থাৎ এখানে পার্নিশিয়াস অ্যানিমিয়া হতে পারে। এরপর দেখেন ইটসেলফ ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক, সাম পেশেন্ট এভিডেন্স অফ অর্গান স্পেসিফিক অটোইমিউনিটি। আমরা আরেকটা কথা আপনাদেরকে বলছি বারবার, যে কোনো একটা পেশেন্টে যদি অটোইমিউন কোনো একটা ডিজিজ থাকে, তার অন্যান্য অটোইমিউন ডিজিজ গুলা হওয়ার চান্স অনেক বেশি। যেমন থাইরয়েডের অটোইমিউন ডিজিজটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস এর সাথে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস এর সাথে অন্য অটোইমিউন ডিজিজ গুলো খুঁজতে হবে। তবে থাইরয়েডের যে হচ্ছে আপনার অটোইমিউন ডিজিজ গুলা, সেগুলো হওয়ার চান্স বেশি। In the long term, there is a 2 to 3-fold increase in the risk of gastric cancer. Autoimmune chronic gastritis এর পেশেন্টদের লং টার্মে আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার চান্সটা অনেক অনেক বেশি হয়। এরপর দেখেন মেনেট্রিয়ার্স ডিজিজ। মেনেট্রিয়ার্স ডিজিজটা কি? মেনেট্রিয়ার্স ডিজিজটা আপনার হচ্ছে গ্যাস্ট্রিক পিটস আর ইলংগেটেড এন্ড টর্সোয়াস। এখানে কি হয়? গ্যাস্ট্রিক পিটস গুলো হচ্ছে ইলংগেটেড হয়ে যায় এন্ড টর্সোয়াস হয়ে যায়, and replacement of the parietal and chief cell by mucus secreting cell. তাহলে হচ্ছে গ্যাস্ট্রিক পিট গুলো এখানে কি হয়? রিপ্লেসমেন্ট হয় কি দ্বারা? প্যারাইটাল এন্ড চিফ সেল গুলো হচ্ছে রিপ্লেসমেন্ট হয় বাই মিউকাস সিক্রেটিং সেল।
তাহলে মিউকাস সিক্রেটিং সেল দ্বারা যে প্যারাইটাল এবং চিপ সেল গুলো থাকে এগুলো রিপ্লেসড হয়। তাহলে এখানে কি হবে তাহলে কেন হয় এটা? দেয়ার ইজ এক্সেসিভ প্রোডাকশন অফ ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা এটা বেশি বেশি প্রোডাকশনের কারণে, এক্সেসিভ প্রোডাকশনের কারণে মেনিটিয়ার্স ডিজিজ হয়। তাহলে মেনিটিয়ার্স ডিজিজটা হচ্ছে অ্যাটিপিক্যাল একটা ডিজিজ, যেটা আমরা সচরাচর আলোচনা করি না। পরীক্ষায় ইউজুয়ালি কমন টপিকস থেকে আনকমন জিনিস এবং আনকমন টপিকস এর কমন জিনিসগুলো হচ্ছে দেওয়া হয়। তো মেনিটিয়ার্স ডিজিজটা এই জন্য একটু অ্যাটিপিক্যাল ডিজিজ, এটা একটু পড়তে হবে, মেনিটিয়ার্স ডিজিজ। এটা নিয়ে একটা আমার নোটস ছিল, নোটসটা আমি হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিব, মেনিটিয়ার্স ডিজিজ নিয়ে। তাহলে মেনিটিয়ার্স ডিজিজে হচ্ছে গ্যাস্ট্রিক পিট গুলো ইলংগেটেড হয়, টর্সুয়াস হয়, এবং এখানে যে প্যারাইটাল সেল এবং চিপ সেল গুলো আছে সেগুলো হচ্ছে মিউকাস সিক্রেটিং সেল দ্বারা রিপ্লেসড হয়। এবং এখানে এক্সেসিভ প্রোডাকশন অফ হচ্ছে কি হয়, আপনার টিজিএফ আলফা। টিজিএফ আলফা হচ্ছে এক্সেসিভ প্রোডাকশন হয়, এক্সেসিভ প্রোডাকশন হয়। এরপর দেখেন মেরিটেজ ডিজিজ সম্পর্কে। এখানে দেখেন মিউকোসাল ফোল্ড অফ দ্য বডি এন্ড ফান্ডাস আর গ্রেটলি এনলার্জ। মিউকোসাল ফোল্ড গুলো হচ্ছে এনলার্জড হবে। মোস্ট পেশেন্ট ইজ হাইপোক্লোরহাইড্রিক, এদের ক্ষেত্রে এইচসিএল রিলিজ হয় কম। এন্ড পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে কি কি জিনিস নিয়ে প্রেজেন্ট করতে পারে? প্রোটিন লজিং এন্টারোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে আপনার এন্ডোস্কোপি করলে আমি কি পাবো? মেনিটেজ ডিজিজের ক্ষেত্রে এনলার্জ নডুলার কোর্স ফোল্ড, বায়োপসি may not be deep enough to show the histological feature। তাহলে আমরা এন্ডোস্কোপি করলে হচ্ছে এখানে এনলার্জ নডুলার কোর্স ফোল্ড পাবো। ট্রিটমেন্ট কি করব? এখানে সিক্রেশন বেড়ে যায়, আমরা বলছি যে হচ্ছে আপনার আম, কি জিনিস, প্যারাইটাল সেল এবং চিপ সেল এগুলো হচ্ছে কি দ্বারা রিপ্লেস হয়? মিউকাস সিক্রেটিং সেল দ্বারা রিপ্লেসড হয়। এই জন্য হচ্ছে এখানে অ্যান্টি সিক্রেটরি ড্রাগ গুলো আমরা ইউজ করব। পিপিআই ইউজ করতে পারি উইথ অর উইদাউট অক্ট্রিওটাইড, যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। তো এটা আমরা ইউজ করতে পারি। মে রিডিউস দ্য প্রোটিন লস এন্ড হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন মে বি ইফেক্টিভ, বাট আনরেসপন্সিভ পেশেন্ট রিকোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি। ট্রিটমেন্টটা দেখেন, তাহলে হচ্ছে এখানে পিপিআই ইউজ করতে পারি, সোমাটোস্ট্যাটিন একটা অ্যানালগ যেটা অক্ট্রিওটাইড ইউজ করতে পারি, এবং হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি ইউজ করে হচ্ছে এখানে লাভ আছে। এছাড়া আপনার হচ্ছে কিছু কিছু পেশেন্ট যারা হচ্ছে ট্রিটমেন্টের রেসপন্স করে না, তাদের ক্ষেত্রে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি দরকার হতে পারে। এরপর দেখেন পেপটিক আলসার ডিজিজ। গত জুলাই 2021-এও এখান থেকে একটা এমসিকিউ আসছিল। পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। পেপটিক আলসার ডিজিজ কোথায় হয়? ইউজুয়ালি রেফার্স টু আলসার ইন দ্য লোয়ার ইসোফেগাস, stomach and duodenum, jejunum after surgical anastomosis to the stomach, or rarely in the ileum adjacent to the Meckel's diverticulum। অর্থাৎ এই প্রশ্নটা খুবই কমন, এমবিবিএস লেভেলের একটা কমন একটা প্রশ্ন ছিল যে পেপটিক আলসার কোথায় কোথায় হয়। ঠিক আছে, কোথায় কোথায় আলসার হলে পেপটিক আলসার হয়? 5টা জায়গায়, এই যে লোয়ার ইসোফেগাস অফ দ্য স্টোমাক, এছাড়া ডিউডেনাম, জেজুনাম আফটার সার্জিক্যাল অ্যানাস্টোমোসিস টু দ্য স্টোমাক, জেজুনামও হইতে পারে, এবং আইলিয়াম অ্যাডজেসেন্ট টু দ্য মিকেলস ডাইভার্টিকুলাম। এগুলোতে হয়। যদি মোস্ট কমনলি কোথায় হয় বলে, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ টা মোস্ট কমন। এরপর দেখেন আলসার ইন দ্য স্টোমাক অর ডিউডেনাম মে বি অ্যাকিউট অর ক্রনিক, বোথ পেনিট্রেট দ্য মাসকুলারিস মিউকোসা। আমরা বলছিলাম যে আলসার এবং ইরিটেশনের মধ্যে যে পার্থক্য, আলসার হচ্ছে কি করে? মাসকুলারিস মিউকোসাকে পেনিট্রেট করতে পারে, বাট ইরোশন ডু নট পেনিট্রেট মাসকুলারিস মিউকোসা। তাহলে আলসার আর ইরোশনের মধ্যে যে বেসিক পার্থক্য, এই আলসার হচ্ছে মাসকুলারিস মিউকোসাকে পেনিট্রেট করতে পারে, ইরোশন মাসকুলারিস মিউকোসাকে পেনিট্রেট করে না। আর ইম্পর্টেন্ট যেটা কথা, পেপটিক আলসার ডিজিজ মোস্ট কমনলি কোথায় হয়? ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। আর কোথায় কোথায় হইতে পারে? লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসও হইতে পারে, স্টোমাকও হতে পারে। এছাড়া হচ্ছে আপনার যে কি করা হয়, যদি হচ্ছে সার্জিক্যাল অ্যানাস্টোমোসিস করা হয় যে স্টোমাকের সাথে যে জুনামের, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যে জুনামে হতে পারে। এছাড়া আইলিয়ামে অ্যাডজেসেন্ট টু মিকেলস ডাইভার্টিকুলাম, সেই সব জায়গায় হতে পারে। গ্যাস্ট্রিক এবং ডিউটেনাল আলসারের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস, গ্যাস্ট্রিক আলসার থেকে কিন্তু
আপনার ক্যান্সার হতে পারে, গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, কিন্তু ইউজুয়ালি ডিউটেনাল আলসারের ক্ষেত্রে ক্যান্সার হয় না। তো সব মোস্ট কমনলি কি কারণে পেপটিক আলসার ডিজিজ হয়? মোস্ট কমন কজ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। The male to female ratio of duodenal ulcer varies from 5:1, মেলদের বেশি হয়, ফিমেলদের ৫ গুণ হয়, 2:1, while gastric cancer is 2:1। দেখা যাচ্ছে যে মেল ফিমেল রেশিওটা ডিউডেনাল আলসারের ক্ষেত্রে একটু বেশি, রেশিওটার পার্থক্য। তারপর ২ টাই মেলদের ক্ষেত্রে কমন। ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ইজ ইউজুয়ালি সিঙ্গেল gastric ulcer পাওয়া যায়। 90% are situated on the laser curvature within the antrum or at the junction between body and antral mucosa। অর্থাৎ এই যে গ্যাস্ট্রিক ক্যান্সারের 90% এ কোথায় পাওয়া যায়? 90% are situated in the laser curvature within the antrum। অর্থাৎ পাইলোরাস পার্টেই হচ্ছে ইউজুয়ালি হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম যে জায়গায়, সেই জায়গায় হচ্ছে মোস্ট কমনলি ইনভলভ হয়। এটা নিয়ে একটু কথা আছে যে উন্নত দেশে দেখা যাচ্ছে যে কার্ডিয়াক এন্ডে হচ্ছে আপনার সবথেকে বেশি গ্যাস্ট্রিক আলসার হয়। গ্যাস্ট্রিক কার্সিনোমাও হয় ওখানে। আর যে গরিব দেশে অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি গুলোতে দেখা যাচ্ছে যে পাইলোরিক পার্টে এখানে হচ্ছে আপনার ক্যান্সারটা হয় বেশি। তো এটা নিয়ে বেলি ল্যাবসে দেওয়া আছে কার্ডিয়াক পোরশনটা হচ্ছে মোস্ট কমন। আর আমাদের দেশে যেটা দেখা যায় গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে এটা ক্যান্সার যখন বলবো আমরা তখন বলবো যে পাইলোরিক অ্যান্ট্রামা হয়। তাহলে এখানে দেখেন 90% যে গ্যাস্ট্রিক আলসারটা হচ্ছে এটা কোথায় থাকে? লেজার কার্ভেচার উইদিন দ্য অ্যান্ট্রাম। Chronic duodenal ulcer usually occurs in the first part of the duodenum। আমরা বলছি যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম এ হচ্ছে মেইনলি ডিউডেনাল আলসারটা হয়, এন্ড 50% আর অন দ্য anterior wall। তাহলে anterior ওয়ালেই বেশি হয়। ডিউডেনামের কোথায় আলসারটা কমন? anterior ওয়ালে কমন। গ্যাস্ট্রিক এন্ড ডিউডেনাল আলসার কোএক্সিস্ট ইন 10% পেশেন্ট। তাহলে গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার দুইটা একসাথে থাকতে পারে 10% পেশেন্টের ক্ষেত্রে। মোর দেন ওয়ান পেপটিক আলসার ইজ ফাউন্ড ইন 10 to 15% পেশেন্ট। তাহলে আমরা বলছি যে পেপটিক আলসার ডিজিজের মোস্ট কমন কজ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি। এরপর দেখেন ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ভিরুলেন্স অফ হেলিকোব্যাক্টার পাইলোরি। এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি যে আলসারটা করে তার ভিরুলেন্স ফ্যাক্টর কি কি আছে? তার ভিরুলেন্স ফ্যাক্টর হচ্ছে ভ্যাকে, তারপর হচ্ছে ক্যাগে, বাবা, উইপা, এগুলো হচ্ছে তার ভিরুলেন্স ফ্যাক্টর। অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরির কি কি ভিরুলেন্স ফ্যাক্টর আছে। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরিটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার পেপটিক আলসার ডিজিজের জন্য দায়ী। দেখেন 90% অফ দ্য ডিউডেনাল আলসার ইজ ডিউ টু হেলিকোব্যাক্টার পাইলোরি। ডিউডেনাল আলসারের 90%ই হয় হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে, এবং গ্যাস্ট্রিক আলসারের 70% গ্যাস্ট্রিক আলসার ডিউ টু হেলিকোব্যাক্টার পাইলোরি। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর স্টেম হিসেবে খুবই ইম্পর্টেন্ট যে 90% ডিউডেনাল আলসার হচ্ছে ডিউ টু হেলিকোব্যাক্টার পাইলোরি, and 70% of the gastric ulcer is due to Helicobacter pylori। The remaining 30% of the gastric ulcer are caused by anisette। তাহলে Helicobacter pylori পরে gastric ulcer এর মোস্ট কমন কজ হচ্ছে anisette। আমরা যে ব্যথার ওষুধগুলো ইউজ করি সেগুলোর কারণে gastric ulcer হয়। Helicobacter pylori is gram negative। Helicobacter pylori সম্পর্কে পড়তে হবে, এখানে হচ্ছে এমসিকিউ আসবে। স্পাইরাল, এটা কেমন? স্পাইরাল পেঁচানো, and multiple flagella। মাল্টিপল ফ্লাজেলা আছে। এই কারণে আমরা জানি যে ফ্লাজেলা যেসব ব্যাকটেরিয়া থাকে এরা মোটাইল, নড়াচড়া করতে পারে। এদের হচ্ছে কিছু হচ্ছে যে আপনার ভিরুলেন্স ফ্যাক্টর আছে। এই ভিরুলেন্স ফ্যাক্টর সম্পর্কে এখানে বর্ণনা আছে, এবং এই জায়গাটা থেকে হচ্ছে আপনার এবারে এফসিবিএস এ এমসিকিউ আসছে। এই জায়গাটা একটু আপনারা রিডিং দিবেন ভালো করে, এখান থেকে এমসিকিউ আসছে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, এরা হচ্ছে ইউরিয়াস প্রোডাকশন করে। ইউরিয়াস একটা এনজাইম প্রোডাকশন করে, যেটা হচ্ছে ইউরিয়া থেকে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে। প্রোডিউস অ্যামোনিয়া ফ্রম ইউরিয়া। ঠিক আছে? তাহলে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি এটা হচ্ছে কি করে আপনার এনজাইম ইউরিয়াস থাকে, এবং এটা হচ্ছে ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি করে। এই যে ভিরুলেন্স ফ্যাক্টর গুলো সম্পর্কে কথাগুলো আছে এগুলো একটু পড়বেন, এগুলো থেকে এমসিকিউ আসে। এরপর দেখেন কখন হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি বেশি হচ্ছে প্রলিফারেট করতে পারে? যদি হাইপোক্লোরহাইড্রিয়া হয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, পিপিআই খাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? পেশেন্টের হচ্ছে অ্যাসিড সিক্রেশন কমে যাবে, তখন হচ্ছে ব্যাকটেরিয়া গুলো প্রলিফারেট করতে পারে। সেক্ষেত্রে কি হইতে পারে? ব্যাকটেরিয়া কন্টিনিউ টু ড্রাইভ দ্য ক্রনিক ইনফ্লামেশন এন্ড প্রোডিউস মিউটাজেনিক নাইট্রাইটস ফ্রম ডায়েটারি নাইট্রেটস। অর্থাৎ খাবারে যে নাইট্রেট থাকে এই নাইট্রেটকে নাইট্রেটস এ পরিণত করে, and predisposing to the development of gastric cancer।
তো এইভাবে হচ্ছে গ্যাস্ট্রিক আলসার থেকে হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সারে রূপান্তর হতে পারে। এরপর দেখেন আলসার আর কি কারণে হতে পারে। আলসার মেবি অ্যারাইজ ফ্রম ইম্পেয়ার্ড মিউকোসাল ডিফেন্স রেজাল্টিং ফ্রম এ কম্বাইন্ড হেলিকোব্যাক্টার পাইলোরি এন্ড অ্যাসিড স্মোকিং। অর্থাৎ আমরা যে প্রোটেক্টিভ ফ্যাক্টর অ্যাসিডের বিরুদ্ধে বলছিলাম যে একটা হচ্ছে মিউকাস আছে, এছাড়া হচ্ছে বাইকার্বনেট আছে, এই যে কন্ডিশন গুলা এইগুলো যখন হচ্ছে কি হবে, ডিফেন্সটা যদি কাজ না করে ইম্পেয়ার্ড হয় তখন আপনার আলসার ডেভেলপ করবে। এখন দেখেন যে ডিউডেনাল আলসার ডেভেলপমেন্ট কিভাবে হয়, প্যাথোফিজিওলজি অফ ডিউডেনাল আলসার। এক নম্বর দেখেন ডিপ্লিশন অফ এন্ট্রাল ডি সেল অফ সোমাটোস্টেটিন। আমরা জানি যে এইখানে হচ্ছে সোমাটোস্টেটিনের প্রোডাকশন করে ডি সেল, এই ডি সেল যদি হচ্ছে আপনার ডিপ্লিশন হয় সোমাটোস্টেটিন রিলিজ হবে কম। আমরা জানি সোমাটোস্টেটিন গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজটাকে কমায়, গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজটাকে কমায়, আলটিমেটলি সবকিছু কমায়, শুধুমাত্র গ্লুকোজটাকে বাড়ায়। কারণ এটা ইনসুলিনও কমায়, ইনসুলিন কমাইলে আলটিমেটলি গ্লুকোজ বাড়াবে। তো গ্যাস্ট্রিক অ্যাসিড যখন সিক্রেশন কম হবে তখন তো আপনার আলসার হওয়ার চান্সটা কম। তো ডিউডেনাল আলসারের ক্ষেত্রে কি হয়, এই যে সোমাটোস্টেটিনটা কমে যায়, এই যে ডি সেলটা ডিপ্লিটেশন হচ্ছে, ফলে গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি সিক্রেশন হবে। এরপর দেখেন জি সেল এখানে ইনক্রিজ গ্যাস্ট্রিন রিলিজ। আমরা জানি যে গ্যাস্ট্রিন রিলিজ বেশি হলে এইচসিএল রিলিজ বেশি হবে, তখন আলটিমেটলি হচ্ছে আপনার আলসার হওয়ার চান্সটা বেড়ে যাবে। ইনক্রিজ অ্যাসিড সিক্রেশন, তাহলে একটা হচ্ছে সোমাটোস্টেটিন কমে যাচ্ছে ডি সেল, আর একটা হচ্ছে জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হচ্ছে, বেশি বেশি অ্যাসিড রিলিজ হবে, বেশি বেশি অ্যাসিড রিলিজ হলে আলসার হওয়ার চান্সটা বেড়ে যাবে। ইনক্রিজ অ্যাসিড লোড ইন ডিউডেনাম লিডস টু গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া। বেশি বেশি অ্যাসিড কি করে, গ্যাস্ট্রিক ডিউডেনামের যে লেয়ারটা আছে সেখানে হচ্ছে আপনার মেটাপ্লাসিয়া করে। ফার্দার ইনফ্লামেশন এন্ড ইভেনচুয়াল আলসারেশন, এবং পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে আলসারেশন ডেভেলপ করে। দেখেন হেলিকোব্যাক্টার পাইলোরি যে ইনফেকশন, এই ইনফেকশনের ফলে কি হয়, সাথে আরো কিছু ফ্যাক্টর আছে, হোস্ট ফ্যাক্টর, আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। একিউট গ্যাস্ট্রাইটিস করে, প্যান গ্যাস্ট্রাইটিস করে, ডিউডেনাল আলসার করতে পারে, গ্যাস্ট্রিক আলসার করতে পারে, গ্যাস্ট্রিক ক্যান্সার করতে পারে। তাইলে হেলিকোব্যাক্টার পাইলোরি এইসব কন্ডিশন গুলো করতে পারে। গ্যাস্ট্রিক অ্যাট্রফি করে, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস করে, ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, যে গ্যাস্ট্রিক মাল্টোমা, এই জিনিসগুলো করে। হেলিকোব্যাক্টার পাইলোরি কি কি কমপ্লিকেশন ডেভেলপ করে এইগুলো পরীক্ষায় আসে। তাহলে একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ করতেছে, একটা হচ্ছে অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস করতেছে, এছাড়া হচ্ছে আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার ডেভেলপ করতেছে, মাল্টোমা ডেভেলপ করতেছে। তাইলে এগুলো হেলিকোব্যাক্টার পাইলোরির ইনফেকশনের একটা কমপ্লিকেশন। এরপর দেখেন পেপটিক আলসার ডিজিজ ইজ এ ক্রনিক কন্ডিশন উইথ স্পন্টেনিয়াস রিল্যাপস এন্ড রিমিশন। দেখা যাচ্ছে যে কিছুদিন ভালো থাকে, কিছুদিন হচ্ছে পরে আবার আসে, এবং রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, থাকে কিছুদিন পর পর, এন্ড থ্রি নিটেবল ক্যারেক্টারিস্টিক ফিচার। এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে তিনটা। একটা হচ্ছে লোকালাইজেশন টু দ্য এপিগ্যাস্ট্রিক, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন। পেপটিক আলসারের পেইনটা কোথায় হয়, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হয়। এন্ড রিলেশনশিপ টু দ্য ফুড, খাবারের সাথে এখানে সম্পর্ক আছে, খাবারের সাথে সম্পর্ক আছে। আমরা জানি যে খাবার খেলে হচ্ছে গ্যাস্ট্রিক আলসারটা হচ্ছে ব্যথা বাড়ে, এবং ভরা পেটে হচ্ছে আপনার ভরা পেটে হচ্ছে এই যে হচ্ছে ডিউডেনাল আলসারের ব্যথাটা কমে, খালি পেটে বাড়ে। ডিউডেনাল আলসারটা হচ্ছে খালি পেটে বাড়ে, আর গ্যাস্ট্রিক আলসারের ব্যথাটা হচ্ছে ভরা পেটে বাড়ে। এপিসোডিক অকারেন্স হবে, দেখা যাবে যে এপিসোডে হচ্ছে 15 দিন পর পর হচ্ছে ব্যথা হচ্ছে। এরকম একটা সিকোয়েন্স যদি হয়, 15 দিন ব্যথা, 15 দিন পর ব্যথা আসতেছে, বা হচ্ছে আবার কিছুদিন ফ্রি থাকতেছে, ব্যথা হয় না, 15 দিন পর বা 1 মাস পর পর আসতেছে এরকম ব্যথা। এরকম যদি এপিসোডিক ম্যানারে যদি হচ্ছে ব্যথা থাকে থাকে না এরকম যদি হয়, তাহলে এটা পেপটিক আলসারের একটা ফিচার। তাহলে এপিসোডিক হবে, ইপিগ্যাস্ট্রিয়ামা হবে, এবং ফুডের সাথে রিলেশন, এই তিনটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফিচার অফ পেপটিক আলসার ডিজিজ। তাহলে পেপটিক আলসার ডিজিজ একটা ক্রনিক কন্ডিশন। এরপর দেখেন আমরা বলছি যে মোস্ট কমন কজ হচ্ছে পেপটিক আলসার ডিজিজের জন্য হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। সেকেন্ড মোস্ট কজ হচ্ছে অ্যানিসেট। এছাড়া ইনভেস্টিগেশন অফ চয়েস কি, পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এছাড়া আরো কিছু ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশন গুলো আমরা পড়বো, এবং এটা ইনফিনিটি স্টার ইনভেস্টিগেশন গুলো পরীক্ষায় খুবই খুবই আসে। তাহলে ইনভেস্টিগেশন গুলো হেলিকোব্যাক্টার পাইলোরি ডায়াগনোসিস করার জন্য যে ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো খুবই খুবই পরীক্ষায় আসে।
এরপর দেখেন এই যে ইনভেস্টিগেশন পরীক্ষায় কিভাবে আসে, একটা আসে যে এমসিকিউতে আসলে যে নন ইনভেসিভ মেথড অফ ডায়াগনোসিস অফ হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, আরেকটা আছে যে ইনভেসিভ মেথড কি কি আছে, নন ইনভেসিভ এবং ইনভেসিভ মেথড, এইভাবে হচ্ছে এমসিকিউতে আসে। আর এসবিএ তে কিভাবে আসে, এসবিএ তে আসে হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি, এসবিএ তে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি, আমরা জানি মাইক্রোবায়োলজিক্যাল কালচার, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, এগুলো কিন্তু প্রিভিয়াসলি আসা কোয়েশ্চেন, এফসিবিএস এখান থেকে হচ্ছে এসবি আসা কোয়েশ্চেন। এরপর দেখেন ইনভেস্টিগেশন অফ চয়েস বা হচ্ছে এখানে কনফার্মেটরি ইনভেস্টিগেশন হিসেবে আসে, কনফার্মেটরি ইনভেস্টিগেশন ইউরিয়া ব্রেথ টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট, এটার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি দুটাই বেশি, এবং এটা হচ্ছে আপনার কনফার্মেটরি টেস্ট, কনফার্মেশন করা যায়। এবং গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যদি বলে সেক্ষেত্রে মাইক্রোবায়োলজিক্যাল কালচার, এবং আরেকটা পেশেন্ট যদি বলে যে একটা পেশেন্টের হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে ইনফেকশন হয়েছে, তাকে আপনি ট্রিটমেন্ট করলেন, ট্রিপল থেরাপি দিলেন, ট্রিপল থেরাপির পরে তার হচ্ছে এটা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আছে কি নাই এটা দেখার জন্য আপনি কোন ইনভেস্টিগেশনটা করবেন, এটা এমআরসিবি তে খুবই আসে, সেটা হচ্ছে আমরা ইউরিয়া ব্রেথ টেস্ট করব। অর্থাৎ পোস্ট ইরাডিকেশন আমরা কোন টেস্ট করব, ইউরিয়া ব্রেথ টেস্ট করব। ঠিক আছে, এরপর দেখেন আমরা ইনভেসিভ নন ইনভেসিভ প্রসিডিউর গুলো দেখি। দেখেন সেরোলজি ব্লাড নেই, এটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিউর। এছাড়া ইউরিয়া ব্রেথ টেস্ট, এটা হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে পরীক্ষা করে, এটা নন ইনভেসিভ। ফিকাল অ্যান্টিজেন, পায়খানার মধ্যে অ্যান্টিজেন দেখে, এগুলো নন ইনভেসিভ প্রসিডিউর। দেখেন সেরোলজির ক্ষেত্রে দেখেন এটার স্পেসিফিসিটি খুবই কম এন্ড ক্যানট ডিফারেন্সিয়েট কারেন্ট ফ্রম পাস্ট ইনফেকশন। এখানে যে হচ্ছে আপনার সেরোলজিতে আপনি বুঝতে পারবেন না এটা কি পাস্ট ইনফেকশন না হচ্ছে কারেন্ট ইনফেকশন, সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে নন ইনভেসিভ এবং ইনভেসিভ প্রসিডিউর গুলো আপনাকে জানতে হবে। এরপর হিস্টোলজি করতে পারি আমরা পেশেন্টের রেপিড ইউরিয়াস টেস্ট। দেখেন ইউরিয়া ব্রেথ টেস্টটা হচ্ছে এটা নন ইনভেসিভ, কিন্তু রেপিড ইউরিয়াস টেস্টটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর। হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর। আর মাইক্রোবায়োলজিক্যাল কালচারের ব্যাপারে আমরা যেটা বলছি সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু এটা স্লো, এই জন্য আমরা ইউজুয়ালি করি না। ইউরিয়া ব্রেথ টেস্টটাই করা হয়, এটাই কনফার্মেটরি মোটামুটি। এবং যে পোস্ট ইরাডিকেশন অর্থাৎ ট্রিটমেন্ট করার পরেও পেশেন্টের আছে কিনা, যে হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, ইউরিয়া ব্রেথ টেস্টটা করব। এরপর দেখেন কমন সাইড ইফেক্ট অফ হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি। কমন সাইড ইফেক্ট কি কি আছে, সাইড ইফেক্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, যে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি, পিপিআই ইউজ করতেছি। ট্রিপল থেরাপির মধ্যে আমরা কি কি ইউজ করি, ট্রিপল থেরাপির মধ্যে হচ্ছে আমরা সিএমপি, আমরা ট্রিপল থেরাপি মনে রাখবো হচ্ছে সিএমপি দিয়ে, ক্যাম্প, সিএমপি, পি দিয়ে হচ্ছে কি পিপিআই। আর এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা, তাহলে আমরা ট্রিপল মানে তিনটা ড্রাগ দিব, একটা হচ্ছে পিপিআই দিব, সাথে দুইটা অ্যান্টিবায়োটিক দিব, হয় ক্লারিথ্রোমাইসিন দিব, অথবা হচ্ছে আপনার অ্যামোক্সিসিলিন দিব, অথবা হচ্ছে মেট্রোনিডাজল। এই যে তিনটা অ্যান্টিবায়োটিকের মধ্যে দুইটা, ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন এবং মেট্রোনিডাজল, এর মধ্যে তিনটা, তিনটার মধ্যে দুইটা। তো আমরা জানি যে এই চারটা ড্রাগে অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে কি করতে পারে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলে ডায়রিয়া করতে পারে, যেটাকে আমরা বলি যে সিউডোমেমব্রানাস কোলাইটিস। এটা দিয়ে হচ্ছে এফসিপিএস মেডিসিনে এসবি আসছে এবার, এবং সার্জারিতে এটা নিয়ে হচ্ছে একটা স্টেম আসছিল এরকম, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়াতে আপনার ফার্স্ট লাইন ড্রাগ কি। তাহলে যদি এরকম কোন সিনারিও আসে যে হসপিটালে অ্যাডমিশন হয়েছে একটা পেশেন্ট, সে 2-3টা অ্যান্টিবায়োটিক পাচ্ছে, ওই পেশেন্টের ডায়রিয়া ডেভেলপ করছে, তাহলে হসপিটালে অ্যাডমিটেড পেশেন্ট তার 2-3টা অ্যান্টিবায়োটিক পাচ্ছে, এইরকম পেশেন্টের যদি ডায়রিয়া ডেভেলপ করে, তাহলে হচ্ছে আপনার কোন অর্গানিজমটা দায়ী বা এই কন্ডিশনটার নাম কি। তাহলে অর্গানিজম যদি বলি সেক্ষেত্রে হচ্ছে কলোস্ট্রিডিয়াম ডিফিসিলি, এবং এই কন্ডিশনটার নাম হচ্ছে সিউডোমেমব্রানাস কোলাইটিস বা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। যেহেতু অ্যান্টিবায়োটিকের দেওয়ার কারণে হচ্ছে এই ডায়রিয়াটা ডেভেলপ করছে, এই জন্য এই কন্ডিশনটার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা সিউডোমেমব্রানাস কোলাইটিস। তো এই কন্ডিশনটা শুধু যে অ্যান্টিবায়োটিক হয় তা না, এটা পিপিআই দ্বারাও হতে পারে। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে মোস্ট কমনলি কোনগুলো দ্বারা হয়, মোস্ট কমনলি হচ্ছে ক্লিন্ডামাইসিন দ্বারা হচ্ছে আপনার ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ডায়রিয়া হয়। তো এখন এরকম যদি কোনো একটা পেশেন্টকে আপনি কোনো একটা ডিজিজ, নিউমোনিয়া হয়েছে বা আদার্স কোনো একটা কন্ডিশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে, তাকে আপনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ডায়রিয়া ডেভেলপ করছে, আপনার কাজ হচ্ছে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেওয়া। এবং অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিয়ে আপনি কি দিবেন, ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ডায়রিয়া বা সিউডোমেমব্রানাস কোলাইটিসের ক্ষেত্রে মেট্রোনিডাজল।
মেট্রোনিডাজল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। তাহলে এখন মেট্রোনিডাজল দিয়ে যদি কারো কাজ না হয়, সেক্ষেত্রে সিভিয়ার যদি হয় সেক্ষেত্রে ভ্যানকোমাইসিন দিবেন। সেক্ষেত্রে কি দিবেন? ভ্যানকোমাইসিন। ঠিক আছে? তাইলে আমরা বলতেছি এই যে অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি আমরা, পিপিআই ইউজ করতেছি, এগুলোর কারণে হচ্ছে ডায়রিয়া হইতে পারে। দেখেন usually mild but Clostridium difficile associated diarrhea can occur. কিছুদিন আগে একটা পেশেন্টকে আমরা এরকম ট্রিপল থেরাপি দিয়েছি। খাওয়ার পরেই হচ্ছে তার ডায়রিয়া শুরু হয়ে গেছে। এছাড়া মেট্রোনিডাজল এর একটা অ্যাডভার্স ইফেক্ট আমরা জানি। মেট্রোনিডাজল যদি কাউকে দেই, যদি হচ্ছে কেউ অ্যালকোহল খায় সাথে, অ্যালকোহল খাইলে সেক্ষেত্রে ফ্লাশিং অ্যান্ড ভমিটিং হয়। ফ্লাশিং অ্যান্ড ভমিটিং হবে। যদি কেউ মেট্রোনিডাজল খাচ্ছে এরকম কোন একটা পেশেন্ট যদি অ্যালকোহল খায়, সেক্ষেত্রে ফ্লাশিং, ভমিটিং হইতে পারে। এছাড়া আমরা জানি অ্যান্টিবায়োটিক এর কিছু অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নসিয়া, ভমিটিং হইতে পারে। পেশেন্টের অ্যাবডোমিনাল ক্র্যাম্প হইতে পারে, হেডেক হইতে পারে এবং র‍্যাশ হইতে পারে। তাহলে এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি বা ট্রিপল থেরাপি বা কোয়াড্রাপল থেরাপি যদি কমন সাইড ইফেক্ট বলে, ডায়রিয়া একটা ইম্পর্টেন্ট জিনিস, নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, হেডেক এগুলো হতে পারে। এরপর দেখেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন এর ক্ষেত্রে শুরুতে আমরা কি দিই? ট্রিপল থেরাপি দিই। ট্রিপল থেরাপিটা আমরা মনে রাখবো ক্যাম্প দিয়ে। ক্যাম্পের মধ্যে হচ্ছে আমরা বলছি যে প্রথম ৩ টা অক্ষরের দিয়ে হচ্ছে ৩ টা অ্যান্টিবায়োটিকের নাম। এর মধ্যে ২ টা অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, ক্লারট্রিমাইসিন বা অ্যামোক্সিসিলিন, সাথে মেট্রোনিডাজল এবং পিপিআই। এগুলো আমরা ইউজ করি। আর তারপর কতদিন ইউজ করি? এট লিস্ট 7 ডেজ। কমপক্ষে ৭ দিন আমরা ইউজ করি এবং হাই ডোজ পিপিআই ইউজ করি আমরা। হ্যাঁ? হাই ডোজ পিপিআই আমরা এখানে ইউজ করি। তো ইউজুয়ালি বেটার যদি এফিকেসি আমরা পাইতে চাই তাহলে ট্রিটমেন্টটা ১০ থেকে ১৪ দিন দেওয়াটা বেটার। ১০ থেকে ১৪ দিন। তাহলে হাই ডোজ হচ্ছে টুয়াইস ডেইলি পিপিআই থেরাপি ইনক্রিজেস এফিকাসি অফ দ্য ট্রিটমেন্ট অ্যাজ ডোজ এক্সটেন্ডিং ট্রিটমেন্ট টু 10 to 14 ডেজ। তাহলে এই যে ট্রিপল থেরাপি দিয়ে ৮০ থেকে ৯০% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার পেশেন্টের আ রেসপন্স ভালো এবং রেজিস্ট্যান্স টু অ্যামোক্সিসিলিন ইজ রেয়ার বাট রেট অফ মেট্রোনিডাজল এগুলো হচ্ছে একেক দেশে হচ্ছে একেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা মানে কান্ট্রি ওয়াইজ ভেরি করে। তারপর দেখেন হায়ার দ্য লেটার এক্সিড 50% a quadruple therapy regimen consisting of omeprazole. যদি আপনি ট্রিপল থেরাপি দিয়ে কোন একটা পেশেন্টের যদি হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন না হয়, আপনি তো ট্রিপল থেরাপি দেওয়ার পরে ইউরিয়া ব্রেড টেস্ট করে দেখবেন। যদি ইরাডিকেশন না হয় সেক্ষেত্রে আপনাকে কোয়াড্রাপল থেরাপি দিতে হবে। কোয়াড্রাপল থেরাপি এখানে ওবিএমটি দিয়ে মনে রাখছে, আমি মনে রাখি হচ্ছে টম্ব, TOMB। টম্ব মানে হচ্ছে কবর। টম দিয়ে মনে রাখবেন, টি দিয়ে হচ্ছে টেট্রাসাইক্লিন, ও দিয়ে হচ্ছে ওমিপ্রাজল, এম দিয়ে হচ্ছে মেট্রোনিডাজল, বি দিয়ে বিসমাথ। তাহলে টেট্রাসাইক্লিন, ওমিপ্রাজল, মেট্রোনিডাজল এবং বিসমাথ। এখন আপনি পেশেন্টকে কোয়াড্রাপল থেরাপি দিচ্ছেন। কোয়াড্রাপল থেরাপির পরেও দেখা যাচ্ছে যে যদি কারো যদি রেসপন্স না পাওয়া যায় বা যে ট্রিটমেন্ট ট্রিপল থেরাপি দিলেন, কোয়াড্রাপল থেরাপি দিলেন, তারপরে যদি থেকে যায় সেক্ষেত্রে কি করবেন? A third attempt guided by antimicrobial sensitivity testing. তাহলে ট্রিপল থেরাপি, কোয়াড্রাপল থেরাপি দেওয়ার পরেও যদি হেলিকোব্যাক্টার পাইলোরি আপনি দূর করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট করতে হবে এবং এই টেস্ট করার পর আপনি রেস্কিউ থেরাপি দিবেন। এটার নাম হচ্ছে রেস্কিউ থেরাপি এবং রেস্কিউ থেরাপিতে আমরা কি ইউজ করি? দেখেন লেভোফ্লক্সাসিন, পিপিআই এবং ক্লারিথ্রোমাইসিন। লেভোফ্লক্সাসিন, পিপিআই এবং ক্লারিথ্রোমাইসিন। কিছুদিন আগে পাকিস্তানে একটা ক্রিকেট লিগ হয়েছিল পিসিএল। এটা দিয়ে হচ্ছে রেস্কিউ থেরাপি দিবেন। সেটা হচ্ছে পি দিয়ে হচ্ছে পিপিআই, সি দিয়ে ক্লারিথ্রোমাইসিন, এল দিয়ে লেভোফ্লক্সাসিন। যদি ট্রিপল থেরাপি ফেল করে আমরা কোয়াড্রাপল থেরাপি দিব। ট্রিপল থেরাপি এবং কোয়াড্রাপল থেরাপি দুইটাই যদি ফেল করে তখন আমরা রেস্কিউ থেরাপি দিব। এরপর দেখেন ইন্ডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন, এটা বোথ এসবিএ এবং এমসিকিউ দুটার জন্য ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার হেলিকোব্যাক্টার পাইলোরি, এখান থেকে হচ্ছে এসবিএ এবং এমসিকিউ পাবেন। এটা খুবই কমন একটা ডিজিজ, এখান থেকে প্রশ্ন হয়। কখন আমি হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করব? যদি পেপটিক আলসার ডিজিজ হয় অবশ্যই, এবং মাল্টোমা যদি হয়, এক্সট্রানোডাল মাল্ট জোন লিম্ফোমা যদি হয়, মাল্ট জোন লিম্ফোমা যদি হয়, এক্সট্রানোডাল লিম্ফোমা যদি হয়, জিআইটি যদি লিম্ফ নোড লিম্ফোমা হয়, নন হজকিন্স লিম্ফোমা, সেক্ষেত্রে মাল্টোমা। ফ্যামিলি হিস্ট্রি অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা, একটা পেশেন্টের হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, ফ্যামিলি হিস্ট্রি অফ যদি গ্যাস্ট্রিক কার্সিনোমা থাকে সেক্ষেত্রে দিব। যদি গ্যাস্ট্রিক কার্সিনোমার কোনো একটা পেশেন্টের যদি প্রিভিয়াস রিজেকশনের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে দিব।
হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ ডিসপেপসিয়া, একটা পেশেন্ট ডিসপেপসিয়া নিয়ে আসছে, আপনি ইনভেস্টিগেশন করার পর দেখলেন যে হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ, সেই পেশেন্টকে অবশ্যই হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন অর্থাৎ ট্রিপল থেরাপি বা কোয়াড্রাপল থেরাপি এগুলো দিতে হবে। লং টার্ম অ্যানেসেড অর লো ডোজ অ্যাসপিরিন ইউজার, যদি হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কেউ অ্যানেসেড খায় অথবা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করে, সেসব ক্ষেত্রে এইসব পেশেন্টকে আপনার হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিতে হবে। এরপর দেখেন ক্রনিক পিপিআই ইউজার, যদি ১ বছরের বেশি কেউ যদি হচ্ছে আপনার পিপিআই, ওমিপ্রাজল বা হচ্ছে এই জাতীয় ওষুধ খায় ১ বছরের বেশি, এটা ইম্পোর্টেন্ট একটা কজ দেখেন। আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই উইথআউট ইন্ডিকেশন পিপিআই দিয়ে রাখে। এটা খুবই খারাপ। আ যদি পেশেন্টের যদি দীর্ঘদিন ধরে পিপিআই খায়, দীর্ঘদিন ধরে NSAID, লো ডোজ অ্যাসপিরিন এগুলো খায়, সেক্ষেত্রে তাদের হেলিকোব্যাক্টার পাইলোরি এরাডিকেশন থেরাপি দিতে হবে। এছাড়া কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে গ্যাস্ট্রিক ক্যান্সারের, বা গ্যাস্ট্রিক ক্যান্সারের কারণে যদি রিজেকশন এর হিস্ট্রি থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ হলে তো অবশ্যই হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিবেন। পেপটিক আলসারের ক্ষেত্রে দিবেন। এবং হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা যে হচ্ছে আপনার মাল্টোমা হয়, যে নন হজকিন্স লিম্ফোমা হয়, সেক্ষেত্রেও আপনারা হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিবেন। এরপর দেখেন অ্যাটিপিক্যাল ৩ টা কজ, এই কজগুলো খুবই ইম্পোর্টেন্ট। এইসব ক্ষেত্রে আপনারা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিবেন। কখন? এক্সট্রা গ্যাস্ট্রিক কিছু কজ, যেমন আনএক্সপ্লেইনড ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সির আপনি কোনো কজ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আনএক্সপ্লেইনড কজ যদি হয়, কজ খুঁজে না পান ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, সেসব ক্ষেত্রে আপনারা হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিবেন। এছাড়া ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা আইটিপি, এটার কজ আপনি পাচ্ছেন না এবং হেলিকোব্যাক্টার পাইলোরি টেস্ট করে যদি পজিটিভ পান, এইসব ক্ষেত্রে স্টার দেওয়া আছে, খেয়াল করেন নিচে এই লাইনটা পড়বেন যে এইসব কন্ডিশনের ক্ষেত্রেও আপনি হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিবেন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আপনি হচ্ছে যদি হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ পান টেস্টিং করে, তাহলে দিবেন। তাহলে একটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি পেলেন, একটা আয়রন ডেফিসিয়েন্সি পেলেন, আরেকটা হচ্ছে আইটিপি। এই কন্ডিশন গুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মনে থাকবে না। এইসব কন্ডিশন আপনি হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিবেন। তো এই বক্সে যেহেতু ইরাডিকেশন থেরাপির ইন্ডিকেশন আছে, আপনি পড়ার সময় নিচে ২ টাও পড়ে ফেলবেন। কিন্তু একটু খেয়াল করেন, নট ইন্ডিকেটেড, অর্থাৎ এইসব কন্ডিশনের ক্ষেত্রে ট্রিপল থেরাপি বা কোয়াড্রুপল থেরাপি দেওয়া লাগবে না। জার্ড এর ক্ষেত্রে, আপনি অ্যান্টাসিড দিলেন, লাইফস্টাইল মডিফিকেশন করলেন, পিপিআই দিলেন, তাইলেই ভালো হয়ে যাবে। জার্ডের ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি অর্থাৎ ক্যাম্প বা হচ্ছে টম্প থেরাপি এগুলো দরকার নেই। এছাড়া অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট উইথআউট গ্যাস্ট্রিক ক্যান্সার, যেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যাদের গ্যাস্ট্রিক ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর আছে কিন্তু পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, এইসব কন্ডিশনে দেওয়ার দরকার নেই। কখন পেপটিক আলসার ডিজিজের পেশেন্টকে হচ্ছে আপনি ইমিডিয়েট সার্জারি করবেন, যদি পেপটিক আলসার ডিজিজের একটা পেশেন্টের পারফোরেশন ডেভেলপ করছে, পেপটিক আলসার ডিজিজের হচ্ছে হেমোরেজ হচ্ছে, অর্থাৎ হেমোরেজ হওয়ার কারণ হচ্ছে পারফোরেশন হয়েছে। এছাড়া গ্যাস্ট্রিক আ আ আম যে কার্সিনোমা, আলসার থেকে কার্সিনোমা হইছে, গ্যাস্ট্রিক আউটফ্লো যদি অবস্ট্রাকশন হয়, পাইলোরিক স্ট্রিকচার যদি ডেভেলপ করে পাইলোরাসে, সেক্ষেত্রে আমরা করব। এছাড়া পারসিস্টেন্ট আলসারেশন ডেসপাইট এডিকুয়েট মেডিকেল থেরাপি দেওয়ার পরে সিম্পটম অ্যাগ্রাভেট করতেছে, এরকম কন্ডিশনে রিকারেন্ট আলসার ফলোইং গ্যাস্ট্রিক সার্জারি করার পরেও ঘন হচ্ছে আলসার হচ্ছে, গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য সার্জারি করলেন, এরপরে হচ্ছে বা কোনো কারণে সার্জারি করলেন, এরপর যদি বারবার আলসার হয়, এইসব কন্ডিশনে আপনার সার্জারি করতে হবে। সার্জারি ইন্ডিকেশনটা মেডিসিনে আসাটা কঠিন, ইউজুয়ালি সার্জনদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে ওই কথাগুলো আবার বলছে, এরাডিকেশন অফ দ্য ইনফেকশন হ্যাজ প্রুভেন বেনিফিটস ইন সেভারাল এক্সট্রা ডিসঅর্ডার, যেমন আনএক্সপ্লেইনড ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি। এসব কন্ডিশনের ক্ষেত্রে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিব। ইভেন আইটিপির ক্ষেত্রে আমরা দিতে পারি। এরপর দেখেন এখানে অপারেশন অফ চয়েস কি, গ্যাস্ট্রিক যদি হচ্ছে আপনার আলসার হয়, নন হেলিন গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হয়, বিলরুথ 1 অ্যানাস্টোমোসিস করা হয়। এগুলো হচ্ছে সার্জনদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে গ্যাস্ট্রিক যে পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক রিজেকশন, যে গ্যাস্ট্রিক আলসার হইলে যে আমরা রিজেকশন করতেছি, গ্যাস্ট্রিক রিজেকশন, এই যে সার্জারি করতেছি, ব্যাগোটমি করতেছি, এগুলোর কারণে কি কমপ্লিকেশন, নট গ্যাস্ট্রিক আলসারের জন্য না, এটা হচ্ছে গ্যাস্ট্রিক যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করতেছি বা ব্যাগোটমি করতেছি, সেজন্য কি প্রবলেম হবে। এখানে হচ্ছে ডাম্পিং হয়। কি হয়, ডাম্পিং হলে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হবে, ডায়রিয়া হবে, খাওয়ার পরে ডায়রিয়া হবে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হবে। এছাড়া ফ্লাশিং, পালপিটেশন, সোয়েটিং, টেকিকার্ডিয়া এগুলো কন্ডিশন হতে পারে। পেশেন্ট শুড অ্যাভয়েড লার্জ মিল উইথ হাই কার্বোহাইড্রেট ডায়েট। তাহলে ডাম্পিং সিম্পটম গুলো হচ্ছে অ্যাভয়েড করার জন্য
এগুলো খাইতে হবে। যদিও সার্জারির জন্য ইম্পর্টেন্ট, তারপরে যেহেতু ডেপ্রেশনে আছে আমাদেরকে পড়তে হবে। তাহলে গ্যাস্ট্রিক রিজেকশন বা গ্যাস্ট্রিক সার্জারির পরে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমির পরে পেশেন্টের ডাম্পিং সিম্পটম হয়। এই সিম্পটম গুলোতে কি হয়? রেপিড গ্যাস্ট্রিক এমটি কারণে হচ্ছে ডিসটেনশন অফ দ্য প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইন, এগুলো হচ্ছে আপনার ডাইলেটেশন হয় এবং এর ফলে কি হয়? অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, ডায়রিয়া আফটার ইটিং, খাওয়ার পরপরই ডায়রিয়া হয় এবং কিছু অটোনমিক রিফ্লেক্সের কারণে আপনার ফ্লাশিং হবে, প্যালপিটেশন, সোয়েটিং, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন এইসব কন্ডিশন ডেভেলপ করে। এই জন্য ডাম্পিং এর এইসব সিম্পটম যদি অ্যাভয়েড করতে হয় তাহলে অল্প অল্প করে খাবার খাইতে হবে। একসাথে অনেক বেশি কার্বোহাইড্রেট কন্টেন্ট রিচ খাবার খাওয়া যাবে না। এছাড়া কেমিক্যাল বাইল রিফ্লাক্স গ্যাস্ট্রোপ্যাথি হইতে পারে, বাইল রিফ্লাক্স হতে পারে, তাহলে বাইল রিফ্লাক্স হতে পারে, ডায়রিয়া ম্যালডাইজেশন হতে পারে, ডায়রিয়া ম্যালডাইজেশন এইগুলো কন্ডিশন হতে পারে। এখানে ভিতরে একটু আপনারা পড়বেন। তাহলে হচ্ছে ডায়রিয়া হচ্ছে ম্যালডাইজেশন কারণ হচ্ছে যখন স্টোমাক ছিল, স্টোমাকের যদি পার্শিয়াল যদি আপনার রিজেকশন করা হয় তাহলে দেখা যাবে যে আগে স্টোমাক থেকে খাবার যেটা 1 থেকে 2 ঘন্টা যাইতো, এখন আরো দ্রুত তো এখানে আপনার খাবার মিক্স হওয়ার একটা চান্স থাকে। স্টোমাকের খাবারগুলো হচ্ছে ভালো করে মিক্সড হইতো। তো এই চান্সটা কমে যায়, দ্রুত হচ্ছে স্টোমাক থেকে হচ্ছে আপনার ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। যার ফলে রেপিড এম্পটিং এর কারণে যে প্রপার মিক্সিং হচ্ছে না এবং এইসব কারণে হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ম্যালঅ্যাবজর্পশন, ডায়রিয়া এগুলো হচ্ছে। এরপর সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিবেন, এই কথাগুলো বলা আছে। এছাড়া হচ্ছে ওয়েট লস হবে পেশেন্টের। কেন ইউজুয়ালি ওয়েট লস হয়? গ্যাস্ট্রিক যে সার্জারি করার পর পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমির পরে পেশেন্ট দেখা যাচ্ছে রিডিউস ইনটেক করে, যে কারণে হচ্ছে আপনার ওয়েট লস হয়। এছাড়া ডায়রিয়া, স্টেটোরিয়া, ম্যালঅ্যাবজর্পশন এগুলো ডেভেলপ করে, এগুলো কারণেও ওয়েট লস হইতে পারে। তবে মেইন কারণ হচ্ছে ইনটেক কমে যায়। এছাড়া অ্যানিমিয়া হতে পারে, এই যে আপনার কি হতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাই মোস্ট কমন। তাহলে গ্যাস্ট্রেক্টমির পরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা কমন। এছাড়া ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এগুলো হতে পারে। এর কারণ হচ্ছে ইউজুয়ালি হচ্ছে লেস ইনটেকের কারণে হতে পারে, ল্যাক অফ অ্যাসিড এন্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেশন কম হয়, এইসব কারণে হতে পারে। এরপর দেখেন মেটাবলিক বোন ডিজিজ হতে পারে, ক্যালসিয়াম ভিটামিন ডি ম্যালঅ্যাবজর্পশন, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া এগুলো কন্ডিশন হতে পারে। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করলে এইসব প্রবলেম হতে পারে। আরেকটা দেখেন লেট কমপ্লিকেশন, একটা হচ্ছে গ্যাস্ট্রেক্টমির পরে ইনক্রিজ রিস্ক অফ গ্যাস্ট্রিক ক্যান্সার, কিন্তু এর কারণ জানা যায়নি। তো গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার চান্সও অনেক অনেক বেশি বেড়ে যায়। এর কেন সার্জারি করলে কেন হচ্ছে আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার বেড়ে যায়? এর একটা হাইপোথিসিস এরা বলছে যে লেট ডেভেলপমেন্ট অফ মেলিগনেন্সি। কেন? দ্য রিস্ক ইজ হায়ার কাদের ক্ষেত্রে? যাদের হাইপোক্লোরহাইড্রিয়া আছে, ডিউডেনোগ্যাস্ট্রিক রিফ্লাক্স অফ বাইল, স্মোকিং, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থাকে। এসব কন্ডিশনে যে হচ্ছে গ্যাস্ট্রিক সার্জারির পরে ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার চান্সটা এদের ক্ষেত্রে একটু বেশি। তো গ্যাস্ট্রিক ক্যান্সার আমরা সার্জারির যে কমপ্লিকেশন গুলো পড়লাম, এখন ইম্পর্টেন্ট কমপ্লিকেশন যেটা আমাদের এখানে পড়তে হবে সেটা হচ্ছে কি কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ। কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ এটা বেশি ইম্পর্টেন্ট। আমরা বলছি যে পেপটিক আলসার ডিজিজে পারফোরেশন হতে পারে। পারফোরেশন হলে সেক্ষেত্রে কি হবে? পারফোরেশন হলে সেক্ষেত্রে আপনার ব্লিডিং হবে এবং পারফোরেশনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বলছিলাম যে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে কোথায় লেজার কার্ভেচারে হয় বেশি, অ্যান্ট্রামে হয় বেশি। আর কোথার ক্ষেত্রে পারফোরেশনটা বেশি কমন? ডিউডেনাল আলসারের ক্ষেত্রে পারফোরেশনটা বেশি কমন। এবং ডিউডেনাল যে পারফোরেশন হয় বা আলসার হয়, আমরা বলছি যে ডিউডেনালের ক্ষেত্রে হচ্ছে কোথায় হয় পারফোরেশনটা? অ্যান্টেরিয়র ওয়ালে। ঠিক আছে, অ্যান্টেরিয়র ওয়ালে হয়। এবং এরপর দেখেন the abdomen is held immobile and there is generalized board like rigidity। board like rigidity হবে পারফোরেশন হলে। বাউল সাউন্ড অ্যাবসেন্ট হবে এবং লিভার ডালনেস ডিক্রিজ করে। এইগুলো কন্ডিশন হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ফিচার্স। এবং পেইনটা কোথায় শুরু হয়? পেইন ইনিশিয়ালি ডেভেলপস in the upper abdomen, rapidly become generalized. Shoulder tip pain is caused by irritation of the diaphragm and accompanied by shallow respiration। diaphragmatic movement কে ইনভলভ করে। তো তাহলে এখানে বোর্ড লাইক রিজিডিটি পাওয়া যায়। বোর্ড লাইক রিজিডিটি, বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকবে। পারকাশন নোট হচ্ছে পারকাশন নোট করলে লিভার ডালনেস পাওয়া যাবে। এটা লিভার ডালনেস পাওয়া যাবে। এছাড়া লিভার ডালনেস পারকাশন ডিক্রিজেস। এরপর দেখেন আমরা কি করি? চেস্ট এক্সরে করি। আমরা যদিও সার্জারি ওয়ার্ডে অ্যাবডোমিনাল এক্সরে করতাম, কিন্তু ডেভিড স্যারের বাসায় চেস্ট এক্সরে করে আমরা পারফোরেশন ডায়াগনোসিস করি।
ফ্রি এয়ার বিনিথ দ্য ডায়াফ্রাম, ফ্রি এয়ার বিনিথ দ্য ডায়াফ্রাম, এখানে হচ্ছে আপনার সেমিলোনার হচ্ছে কি পাই আমরা হচ্ছে গ্যাস শেডো পাই, যে ফ্রি এয়ার পাই রাইট ডুম অফ দ্য ডায়াফ্রামের নিচে, রাইট ডুম অফ ডায়াফ্রামের নিচে। এটা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। এরপর দেখেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়। দ্য মোস্ট কমন কজ ইজ অ্যান আলসার ইন দ্য রিজন অফ পাইলোরাস। পাইলোরিক পার্টে যদি আলসার হয় সেক্ষেত্রে পরবর্তীতে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে স্টোমাক মনে করেন আপনি খাচ্ছেন, খাওয়ার পরে হচ্ছে এই যে পাইলোরাসে গিয়ে যদি হচ্ছে এখানে যদি আপনার অবস্ট্রাকশন হয় তাহলে খাবারগুলো কি হবে? যেই পথে খাচ্ছেন সেই পথে আবার বের হয়ে যাবে। অর্থাৎ নসিয়া, ভমিটিং হবে এবং পেট ফুলে থাকবে। যেহেতু খাবারটা হচ্ছে আপনার ডিউওডেনামে ইন্টেস্টাইনে যাইতে পারতেছে না। ফলে পেটটা হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। পেশেন্টের নসিয়া, ভমিটিং এগুলো হবে। এবং পেশেন্টের আরেকটা জিনিস সাক্কাশন স্প্লাশ পাবেন, মেবি ইলিসিটেড 4 আওয়ার্স অর আফটার মোর দ্যান লাস্ট মিল। আমরা ইউজুয়ালি হচ্ছে খাওয়ার ৪ ঘন্টা পর্যন্ত খাবারটা হচ্ছে আপনার স্টোমাকে থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে একটু নড়াচড়া দিলে কলসিতে পানি থাকলে যেরকম শব্দ হয় এরকম একটা শব্দ আমরা পাবো। কিন্তু যদি ৪ ঘন্টার পরেও যদি এরকম শব্দ পাই, সাক্কাশন স্প্লাশ পাই, তাহলে এটা ডিউ টু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। Succussion splash may be elicited 4 hours or more after the last meal or drink. এরপরেও যদি পাই তাহলে এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস ইজ ডায়াগনস্টিক অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এই যে ভিজিবল পেরিস্টালসিস, যদি ভিজিবল পেরিস্টালসিস এই যে নড়াচড়াটা আমরা দেখতে পাই বাইরে থেকে, পেরিস্টালসিসটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যদি ক্যারেক্টারিস্টিক ফিচার বলি সেটা হচ্ছে ভিজিবল পেরিস্টালসিস। ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্যারেক্টারিস্টিক ফিচার। এটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন কি কি হবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে, কি কি প্রবলেম হয়। লস অফ গ্যাস্ট্রিক অ্যাসিড কন্টেন্ট লিডিং টু অ্যালকালোসিস। বমি হইলে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিড যে অ্যাসিড গুলো হচ্ছে বাইরে বের হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হবে এবং পেশেন্টের ডিহাইড্রেশন হবে বমির কারণে। সেরাম ক্লোরাইড কমে যাবে, পটাশিয়াম কমে যাবে, সেরাম বাইকার্বনেট বেড়ে যাবে, ইউরিয়া কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তাহলে কোনটা কোনটা বাড়বে এবং কোনটা কোনটা কমবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার বইতে লেখা আছে এখানে হচ্ছে HCl কমে যায়, এখানে আপনার পিএইচ বেড়ে যায়। যেহেতু HCl কমে যাচ্ছে, অ্যাসিড কমে যাচ্ছে, পিএইচ বেড়ে যাবে, পরে মেটাবলিক অ্যালকালোসিস হবে। মেটাবলিক অ্যালকালোসিস হয়। এছাড়া বমির সাথে ক্লোরাইড আয়ন কমে যায় এবং পটাশিয়াম আয়ন হচ্ছে কমে যায়। বমির সাথে ক্লোরাইড এবং পটাশিয়াম আয়ন বের হয়ে যাচ্ছে, এগুলো কমে যাবে। দুইটা জিনিস বেড়ে যায়, বাইকার্বনেট এবং ইউরিয়া বেড়ে যায়। দুইটা জিনিস বাইকার্বনেট এবং ইউরিয়া বেড়ে যায়, এরকম সাংকেতিক আকারে যদি লিখে রাখেন আপনাদের হচ্ছে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তাহলে HCl কমে যাচ্ছে বমির মাধ্যমে, গ্যাস্ট্রিক অ্যাসিড কমে যাচ্ছে, ফলে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, পিএইচ বেড়ে যায় এবং ক্লোরাইড এবং পটাশিয়াম যে আয়নটা সেটা হচ্ছে কমে যাচ্ছে এবং বাইকার্বনেট এবং ইউরিয়া এগুলো হচ্ছে বেড়ে যায়। তাহলে এখানে ক্লোরাইড আয়নও কমে যাচ্ছে। তাহলে এখানে কি ধরনের অ্যালকালোসিস হয়? হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস হয়। হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস হয়। এরপর দেখেন আরেকটা টার্ম প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয়। প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয়, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার যে প্যাথোলজি বা মেকানিজম আমাদের পরীক্ষার সাথে দরকার নেই, কিন্তু ইউজুয়ালি ভাইভাতে ধরে যে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া কেন হয়, এখানে অ্যালকালোসিস হওয়ার কথা, কেন অ্যাসিডুরিয়া হয় এটা একটু আপনারা রিডিং দিবেন, এটা আমি বলতেছি না। আমাদের জাস্ট কমপ্লিকেশন হিসেবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে যে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয় একটু জানলেই হবে। এরপর দেখেন জোলিঞ্জার এলিনসন সিনড্রোম, এখান থেকে এফসিপিএস এ প্রশ্ন আসছে। এখান থেকে এফসিপিএস এ যে প্রশ্নটা আসছে কনফার্মেটরি টেস্ট অফ জোলিঞ্জার এলিনসন সিনড্রোম, এটা আসছিল এবং এটা ডেভিডসনে বলা নাই। এই জিনিসটা পরীক্ষায় আসছে যে এটা কি জিনিস জোলিঞ্জার এলিনসন সিনড্রোম, এটা একটা ট্রায়াড। এখানে কি হয় গ্যাস্ট্রিনোমা হয়, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন একটা টিউমার, গ্যাস্ট্রিনোমা অর্থাৎ গ্যাস্ট্রিন সিক্রেটিন একটা টিউমার হয়, যেখান থেকে বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ হয়। আমরা জানি যে গ্যাস্ট্রিন যদি বেশি বেশি রিলিজ হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রিন বেশি রিলিজ হলে HCl রিলিজ হবে বেশি, HCl রিলিজ হলে কি হবে আলসার হবে, HCl রিলিজ হলে কি হবে আলসার হবে। তাহলে এই ঘটনাগুলো নিয়েই একটা ট্রায়াড ফরমেশন হয়। দেখেন ট্রায়াড অফ সিভিয়ার পেপটিক আলসারেশন, গ্যাস্ট্রিক অ্যাসিড হাইপার সিক্রেশন এন্ড নিউরোএন্ডোক্রাইন টিউমার। অর্থাৎ গ্যাস্ট্রিনোমা হবে, গ্যাস্ট্রিনোমার কারণে গ্যাস্ট্রিন বা গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজ হবে বেশি, ফলে পেপটিক আলসার ডিজিজ হবে। এই ট্রায়াড নিয়েই হচ্ছে জোলিঞ্জার এলিনসন সিনড্রোম। এই তিনটা ফিচার যদি থাকে তাহলে এটা জোলিঞ্জার এলিনসন সিনড্রোম। যে কোনো জেন্ডারে হতে পারে,
এবং মোস্ট কমনলি 30 এবং 50 ইয়ার্স এই এজের মধ্যেই হয়। এবং এই টিউমার আমরা বলছি গ্যাস্ট্রিন সিক্রেটিন টিউমার, গ্যাস্ট্রিন বেশি বেশি রিলিজ হয়। আমরা জানি যে গ্যাস্ট্রিন রিলিজ হলে অ্যাসিড সিক্রেশনকে স্টিমুলেট করে। তো ফলে হচ্ছে কি হয়, ইনক্রিজ প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল থেকে আমরা জানি যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়। ফলে প্যারাইটাল সেল কাজ করতে করতে কোনো একটা সেল যখন কাজ করতে থাকে বা টিস্যু কাজ করতে থাকে, এটার হচ্ছে হাইপার প্লাসিয়া হাইপারট্রফি হয় আমরা জানি। তখন হচ্ছে ইনক্রিজ প্যারাইটাল সেল মাস, অর্থাৎ প্যারাইটাল সেলের পরিমাণ বেড়ে যাবে। কতটুক বেড়ে যাবে? ৩ থেকে ৬ গুণ বেড়ে যাবে। কারণ একে বেশি বেশি হচ্ছে HCl রিলিজ করতেছে। ফলে কি হয়, এই যে অ্যাসিড বেশি বেশি রিলিজ হওয়ার কারণে পিএইচ অনেক বেশি কমে যায়। ২ বা তারও নিচে কমে যায়। প্যানক্রিয়াটিক লাইপেজ ইজ ইনঅ্যাক্টিভেটেড অর bile acid আর precipitated। তাহলে এখানে কি হয়, প্যানক্রিয়াটিক লাইপেজ ইনঅ্যাক্টিভেটেড হয় এবং bile acid আর precipitated, bile acid গুলো precipitated হয়। bile acid যদি precipitate হয় সেক্ষেত্রে কি হবে, ডায়রিয়া হবে, স্টিটোরিয়া হবে। এবং 90% of the tumor occurs in the pancreatic head or proximal duodenal wall। এখানে একটা জিনিস খেয়াল করেন, গ্যাস্ট্রিনোমা যেটা হচ্ছে, এটা আমরা বলছিলাম যে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা 90% হচ্ছে কোত্থেকে হয়, প্যানক্রিয়াটিক হেড অর প্রক্সিমাল ডিউডেনাল ওয়ালে হয়। এছাড়া দেখেন আমরা বলছি জলিঞ্জার এলিনসন সিনড্রোম, গ্যাস্ট্রিনোমা, এগুলো হচ্ছে ম্যান ওয়ান অর্থাৎ মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়ার সাথে অ্যাসোসিয়েটেড। খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদিও চলে আসছে কিন্তু এখান থেকে এমসিকিউ আসতে পারে, এসবিও আসতে পারে। আমরা দেখছি জানুয়ারি 2021 আসা প্রশ্ন হুবহু হচ্ছে জুলাই 2021 রিপিট হয়েছে। সো পরীক্ষায় যেগুলো আসছে বলে যে এই টপিকসটা পড়বো না, এরকম কিছু নাই এফসিপিএস। তাহলে আমরা বলতেছি যে এখানে যে গ্যাস্ট্রিনোমা হয় এটা প্যানক্রিয়াটিক অরিজিন, এবং এখানে এটা ম্যান ওয়ান এর সাথে অ্যাসোসিয়েটেড। এবং এখানে ডায়রিয়া স্টিটোরিয়া হয়, পিএইচ কমে যাবে, বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখেন, মাল্টিপল পেপটিক আলসার ইন আনইউজুয়াল সাইট। যেসব জায়গায় হচ্ছে পেপটিক আলসার হওয়ার কথা না সেসব জায়গায় হবে, যেমন পোস্ট বালবার ডিউডেনাম, জেজুনাম, ইসোফেগাস, এইসব জায়গায় হচ্ছে আলসার হয় একটু আনইউজুয়াল সাইটে হচ্ছে মাল্টিপল পেপটিক আলসার ডিজিজ হয়। এখানে ব্লিডিং হইতে পারে, পারফোরেশন হইতে পারে। ডায়রিয়াটা ইম্পর্টেন্ট এখানে, যদি হচ্ছে এরকম একটা কন্ডিশন, এখানে ডায়রিয়া স্টিটোরিয়া ফিচার গুলো দিবে আপনাকে। অ্যাসিড সিক্রেশন বেশি হচ্ছে, গ্যাস্ট্রিনোমা হচ্ছে, সাথে হচ্ছে ডায়রিয়া স্টিটোরিয়া, এগুলো ফিচার দিবে। তো এখন এটা এখানে ডেভিডসনের কথায় বাসায় হচ্ছে এখানে আমরা কিভাবে হচ্ছে করতে পারি ডায়াগনোসিস করতে পারি হচ্ছে আমরা কনফার্ম বাই গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন করে হচ্ছে আমরা কনফার্ম করতে পারি। সেরাম গ্যাস্ট্রিন লেভেল এখানে এলিভেটেড হয়। Injection of the hormone secretin normally causes no change or a slight decrease in circulating gastric concentration, but in Zollinger-Ellison syndrome it produces a paradoxical dramatic increase in gastrin। তাইলে একটা হচ্ছে ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল দেখলে গ্যাস্ট্রিন লেভেলটা বেড়ে যাবে, ইনক্রিজ। আরেকটা হচ্ছে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট করলে নরমালি কোনো চেঞ্জ হয় না, কিন্তু জলিঞ্জার-এলিসন সিনড্রোমে দেখা যায় যে গ্যাস্ট্রিন লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই যে গোল্ড কনফার্মেটরি টেস্ট এখানে বলছে যে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, কিন্তু পরীক্ষায় এটা ছিল না। পরীক্ষায় ছিল ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। যদি এরকম থাকে তাহলে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট। তাহলে সিক্রেটিন স্টিমুলেশন টেস্টটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এবং যে হচ্ছে আপনার ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল, এটা হচ্ছে বেস্ট স্ক্রিনিং টেস্ট হিসেবে সবথেকে ভালো হচ্ছে ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল। এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, বেস্ট স্ক্রিনিং টেস্ট। আর যদি কনফার্মেটরি টেস্ট বলে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন ম্যানেজমেন্ট আমি কিভাবে করব, ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট এখানে, যে ডাবল ডোজ পিপিআই দিব। নরমালি আমরা যে পিপিআই দিই এখানে ডাবল ডোজ পিপিআই দিতে হবে। এবং সোমাটোস্টেটিন অ্যানালগ অক্ট্রিওটাইড যেটা সোমাটোস্টেটিন অ্যানালগ সাবকিউটেনিয়াস ইনজেকশন দিতে হবে। তাহলে এইখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা আমরা বলছি গ্যাস্ট্রিনোমা হয়, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, মাল্টিপল একটোপিক আলসার হবে, যেটা হচ্ছে আনইউজুয়াল সাইটে আলসারটা হবে। এবং এখানের বেস্ট স্ক্রিনিং টেস্ট হচ্ছে আপনার ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল দেখব। আমরা যদি কনফার্মেটরি টেস্ট বলে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট দিব। এবং এখানে পিপিআই দিব ডাবল ডোজে। এবং সোমাটোস্টেটিন অ্যানালগ যেটা অক্ট্রিওট্রাইড, আমরা জানি যে সোমাটোস্টেটিন কি করে, সোমাটোস্টেটিন হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন কমায়, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমায়। সো আমরা সোমাটোস্টেটিন অ্যানালগ অর্থাৎ অক্ট্রিওট্রাইড যেটা সোমাটোস্টেটিনের মতো কাজ করে, এটা কি করে, গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে কমায় দেয়। রিডিউস
গ্যাস্ট্রিন সিক্রেশন। আর আমরা বলছি যে জলিঞ্জার এলিনসন সিনড্রোম এটা ম্যান 1 এর সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাকি অংশটা পড়বো।